গুড ইভিনিং টু অল। আমি নাজমুল হক। আজকে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড ইন্ডিয়ান পলিটি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। যে ডিসকাসের আমরা প্রিভিয়াসলি যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা কি কি ক্লাস করেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে আমাদের কনস্টিটিউশনটার পিছনে কি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেটা আমরা আলোচনা করেছি। মেকিং কনস্টিটিউশনের মধ্যে আমরা আলোচনা করেছি কিভাবে কনস্টিটিউশন আমরা তৈরি করলাম, আমরা আলোচনা করেছি প্রিয়াম্বল, আমরা আলোচনা করেছি সাইলেন্ট ফিচার্স। তো আমি আমরা যখন ব্যাপারটা হলো যে আমরা যে ক্লাসটা নিচ্ছি বা করছি, আমাদের যত যথাসাধ্য যেগুলো আমরা টেকনিক্যাল স্পার্ট বা যেগুলো আছে আমরা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি। আহ, এবার আপনারা যে ক্লাসটা আমাদের নিচ্ছেন বা পড়ছেন, সাথে 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 কি করতে হবে, আপনাদেরকে কোনো একটা বুকস পড়তে হবে। এবার সেক্ষেত্রে কনস্টিটিউশনের যদি আপনারা মাস্টার বা মানে এক্সেলেন্সি আনতে যান, তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই বুক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটি, লক্ষ্মীকান্ত। তো সেক্ষেত্রে কি আপনারা যখন আমরা যে বেসিক জিনিসটা বুঝাচ্ছি বা ওভারভিউটা দিচ্ছি, সেখানে আপনারা যখন একবার কনস্টিটিউশনটাকে যদি আপনারা লক্ষ্মীকান্ত পড়েন তো খুব ভালো, নাহলে অন্য কোনো যদি যে কোনো একটা বুকসকে ফলো করলে বা আমরা যে নোটসটা দেবো সেটা দেখলে হবে, বা যে কোনো একটা যদি ভালো বই আপনারা পড়েন তো সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তো আমরা আমরা যখন পড়বো তখন আমাদের যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, মানে আমি যেটা আমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো জিনিস পড়ছি, যখন আমরা ডিটেলসে পড়বো না, তখন আমরা মানে আমাদের মাইন্ডে সিঙ্ক হয়ে যাবে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যে আমার মাইন্ডে সিঙ্ক হবে তার আগে আমাকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমার মধ্যে যখন সিঙ্ক হয়ে যাবে, তখন যে আমি এই জিনিসটা পড়বো, তখন আমরা দেখবো যে আমার মধ্যে জিনিসগুলো কিভাবে মানে মিশে গেছে। আমি চাইলেও ভুলতে পারবো না, বেসিক জিনিসগুলো ভুলবো না। তো আমি অনেকবার গল্পের ছলে যে কোনো ভাবে আমি কয়েকটা জিনিস বুঝিয়েছি যেগুলো একদম বেসিক জিনিস। তো সেই বেসিক জিনিসগুলোর মধ্যে কি, যে একটা কনস্টিটিউশন বা একটা ডেমোক্রেটিক দেশে কয়েকজন মানুষ মিলে কি করে, একজন মানুষ মিলে সিম্পলি আমি বুঝিয়েছিলাম একদিন, যে একটা রেশিও হোক বা যাই হোক, একটা রিপ্রেজেন্টেটিভ রেশিও, কয়েকজন মানুষ বসে এক জায়গায় বসবে, তারা কি করবে, ল বানাবে। ল বানিয়ে কি করবে তারা, আহ, সেই ল দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে বা এক্সিকিউট করবে। যারা সেই কদিনের মধ্যে যে মিনিস্টার যারা হবে তারা এক্সিকিউট করবে, তাদের ডাউন দা লেভেল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তারা ওগুলো স্টেজ বাই স্টেজ এক্সিকিউট করবে। এটা সিম্পল আমাদের বেসিক্স একটা আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এইরকম হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন তো কোনো পার্লামেন্ট ছিল না। আমাদের কোনো পার্লামেন্ট ছিল না, আমাদের কোনো সিস্টেম ছিল না, আমাদের কোনো নাম্বার ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না। জাস্ট আমরা সব নতুন করেছিলাম। এবার কি আমরা যেমন ইউনাইটেড কিংডম বা আমরা যদি ইউএসএ দেখি, সেক্ষেত্রে কি তারা আস্তে 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 ইউনাইটেড কিংডমের সাথে বেশ কয়েকটা দেশ আলাদা, তাদের সভ্য দেশ, তাদের সংবিধান ছিল। তারা বললো যে না, আমরা একটা লার্জার পার্সপেক্টিভ একটা দেশ তৈরি হব। তারা নিজেদের একটা সম্মিলিতভাবে ফেডারেশন করলো, সবাই নিজেদের কনস্টিটিউশনকে বহাল রেখে একটা ফেডারেশন করলো, একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। ইংল্যান্ডের ক্ষেত্রে কি, ইংল্যান্ডের কিন্তু প্রথম থেকেই এই কনসেপ্টটা ছিল। যদি আমরা আরো বেসিক ভাবে বুঝি, তাহলে ঠিক যেমন আমাদের কি, আমরা যখন রাজতন্ত্র যদি দেখি, তার রাজার দরবারে রাজা বসে থাকে, তার মন্ত্রী সামন্ত সবাই মিলে থাকে, তারা ডিসকাশন করে, তারপরে কি হয়, তাদের পার্টগুলো এক্সিকিউট করে। তো যেহেতু ইংল্যান্ড ধরতে গেলে অনেক আগে স্বাধীন হয়েছিল, স্বাধীন তাদের তো ফিক্সড কোনেই না, তো আমরা 1200 আশেপাশে আমরা ধরি যে 1200 সালের আশেপাশে ইংল্যান্ড স্বাধীন হয়েছিল। তো ওই রকম ফর্মেই আমরা বুঝতে পারি তাদের রাজদরবার বা রাজতন্ত্র যে ছিল, তাতেই ওটি ওয়ান কাইন্ড অফ পার্লামেন্ট। সেখান থেকেই আস্তে আস্তে এরা ডেভেলপ করেছে। এবং ওদের যেহেতু রিটেন কনস্টিটিউশন, ওরা কি করতো, ডে বাই ডে যেরকম মানে প্রবলেম ফেস করতো, তারা সেরকম তারা একটা ল বানিয়ে নিত। সিম্পল ভাবে এটা, তাহলে ওদের কি সিস্টেমটা আগে ছিল, তাই ওটা করেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেম ছিল না। তো আমাদের আজকের পার্টটা শুরু করার আগে আমি কয়েকটা বেসিক জিনিস, আজকের পার্টটা খুব ছোট, তো আমি সুন্দরভাবে আশা করি বুঝিয়ে দেবো। কারণ এইসব জিনিসগুলো কেন বলছি, মানে সত্যি কথা বলতে আমারও যখন আমি প্রিপারেশন করতাম, কিছু কিছু জিনিস বুঝতে একটু প্রবলেম হতেই হতো। তো আমি পরে দেখলাম যে আমরা অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা টপিককে আমরা বড় করে নিয়ে নিচ্ছি, এটা মানে এইরকম কিছু এরকম কিছু না। একদম কিছু না, একদম একটা বেসিক সিম্পল আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা বুঝতে হবে। তারপরে ওর ক্লজ কি, কনস কি, এসব গুলো বুঝে নিলে হয়ে গেল। যে কি কি কন্ডিশন, কি কি ক্লজ এগুলো থাকবে, এগুলো বুঝে নিলে হয়ে গেল। কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের রাখতে হবে। তো আমাদের কি, আমাদের সিম্পল এরকম কনস্টিটিউশন কি, তো আমাদের যেমন দেখবে কোশ্চেন আসে এরকম, যে আমাদের পার্লামেন্ট সুপ্রিমেসি বেশি না কনস্টিটিউশন সুপ্রিমেসি বেশি।
তো এই ক্ষেত্রে আমি কেন এই কথাটা বললাম যে আমরা অনেক ক্ষেত্রে দেখবো তো, কিন্তু এই কথাটার উত্তর যদি আমরাই অনেক টাইমে ভুল করেছি কোনো সময়, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্লামেন্ট সুপ্রিমেসি বেশি না কনস্টিটিউশনাল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো হচ্ছে কিন্তু কনস্টিটিউশনাল সুপ্রিমেসি বেশি। কারণ আমাদের কনস্টিটিউশনটা একটা এমন জিনিস, আমাদের এগুলো বেসিক জিনিস, যে কনস্টিটিউশনটা কি, তাহলে আমরা একটা সম্মিলিতভাবে আমরা ওই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা মেকিং ইন কনস্টিটিউশন আমরা দেখেছি যে কিছু কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিছু লোক নিল চারিদিক থেকে, স্টেট থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে, প্রিন্সেস লিস্ট থেকে কিছু লোক নিল, নাম্বার তৈরি হলো, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর্ম হলো, তাদের 7টা কমিটি তৈরি হলো, তাদের ড্রাফটিং কমিটি একটা থাকলো, বিভিন্ন প্রসিডিউর কমিটি, এরকম বিভিন্ন কমিটি থাকলো। ড্রাফটিং কমিটি কি করলো, অনেক দেশের প্রায় 60টা দেশের কনস্টিটিউশনকে নিল, তারা পড়লো, পুরো বেসিক্যালি 11-12টা দেশের থেকে যে একদম সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা নিলাম, তারপরে আমরা কি করলাম, সেই জিনিসগুলো একটা ড্রাফটিং রেডি করে রিডিং হলো, রিডিং এ ভোটাভুটি, তারপর আমরা কি করলাম, ওটাকে এস্টাবলিশ করে লাস্ট পর্যায়ে আমরা সাইন করলাম। সাইন করার পর 24 জানুয়ারি আমরা কিছু জিনিস রাষ্ট্রপতি ঠিক করলাম, কিছু আমাদের ন্যাশনাল সং এইসব ঠিক করলাম। 26 জানুয়ারি 1950 সালে আমরা কি করলাম, আমরা আমাদের দেশের কনস্টিটিউশনকে আমরা আমাদের উপরে অর্পণ করলাম। তাহলে আমাদের ওই নাম্বারটা আমরা কিন্তু পেলাম, আমরা এটা করলাম। আচ্ছা, তার মানে এটা নয় যে আমাদের পার্লামেন্ট কিন্তু আমাদের কনস্টিটিউশন তৈরি করেনি, ভালো করে বুঝবে কেন, কারণ আমরা তো নতুন, আমাদের আমাদের কিছুই ছিল না, আমরা জাস্ট একটা কি কনস্টিটিউশন তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি বা একটা সভা তৈরি করলাম। সেই সভা কি করলো, যত কিছু জিনিসগুলো আছে তার ডিটেলস ভাবে, ডিটেলস না বললেও তার যে বেসিক আইডিয়াটা আমরা সুন্দরভাবে প্রত্যেকটা আর্টিকেলে দিয়ে দিয়েছি, সেগুলোকে আমরা ইন্টারপ্রেট করে আমরা আমাদের এক্সিকিউশন পার্টটা করি। সেই ইন্টারপ্রেটের ব্যাপারটা বা গার্জেন হিসেবে আমাদের কে থাকে, আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের সেই ব্যাপারটা দেখে। এবার কি এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা তাহলে যেহেতু কনস্টিটিউশন আমরা তৈরি করলাম, এবার আমরা কি কনস্টিটিউশনটা আস্তে আস্তে কি হবে, যে তার স্পেয়ার বা পরিধিটা তো আমরা আইডেন্টিফাই করলাম, আমরা হলাম। তাহলে আমরা কনস্টিটিউশন কি করলো, পার্লামেন্ট তৈরি করলো, কি করলো, ইউনিয়ন টেরিটরি তৈরি করলো, প্রেসিডেন্ট তৈরি করলো, প্রাইম মিনিস্টার তৈরি করলো, যত কিছু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক সার্ভিস কমিশন, সিলেকশন কমিশন, ফিনান্স কমিশন, যত কিছু আছে কে তৈরি করলো, কনস্টিটিউশন তৈরি করলো স্টেজ বাই স্টেজ। আমরা কি করলাম, যে তাহলে আমাদের যে এজ স্টেট হিসাবে যেসব ফাংশনারিজ গুলো আমাদের লাগবে, তাদের একটা বেসিক একদম লিখিত ডকুমেন্ট হচ্ছে আমাদের কনস্টিটিউশন। আর আমরা কি যে একটা জিনিস দেখলাম, বেসিক জিনিসটা, সেটা হলো কি, যে আমাদের কনস্টিটিউশনকে যদি আমরা সিম্পলি বুঝি, তাহলে আমরা কি করব, যে আমাদের কিছু পর পর এক বা একের অধিক, এক বা একের অধিক কি ধারা, মানে আর্টিকেলস, ঠিক আছে, আর্টিকেলস কি এক বা একের অধিক হতে পারে, একই ধরনের পর পর, এক বা একের অধিক পর পর এক হতে পারে, একটা হতে পারে, বা দুটো হতে পারে, তিনটে হতে পারে, সেগুলোকে নিয়ে কি করেছে, আমরা একটা অধ্যায় করেছি, যেটাকে আমরা বলি পার্ট, অধ্যায় করেছি। তো আমাদের এরকম যখন কনস্টিটিউশন শুরু হয়, তখন আমরা কি জানি, যে আমাদের 22টা পার্ট ছিল, 395টা আমাদের আর্টিকেল ছিল, আর 8টা শিডিউল ছিল। এটা আমাদের বেসিক কনস্টিটিউশন। আমরা ওভার দ্য পিরিয়ড আমরা চেঞ্জ করেছি, এখন 106টা মতো আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের ধারা বেড়ে 470টা হয়েছে, আবার কি হয়েছে, আমাদের পার্ট বেড়ে হয়েছে 25টা, অ্যাকচুয়ালি 26টা হয়েছিল, 4টা বেড়ে, কিন্তু একটা যেহেতু আমরা অমিট করে দিয়েছি, যে আমাদের আবার হয়ে গেছে 25টা। তাহলে এখানে কি আমাদের পর পর এক বা একের অধিক ধারা, যেগুলো ওই টপিকটাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেই টপিকের উপর যতগুলো ধারা আছে, তার পরপর ধারা, পরপর মানে এরকম নয় যে কোন একটা পার্টিকুলার টপিক করছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নাম্বার ওয়াইজ, দেখা যায় 2-এ আছে, ওই টপিকটার একটা কোনো কিছু আলোচনা 7 নম্বরে করছে, এরকম নয়, পরপর। মানে যদি 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করে, তাহলে 1, 2, 3, 4 পরপর একটা আছে, একই টপিক নিয়ে আলোচনা করছে, সেটা আমরা একটা জায়গায় রেখেছি, সেটা আমরা কি বলি, আমরা পার্ট বলি। তাহলে আমাদের এটা বেসিক আইডিয়া। তাহলে আমরা কি করলাম, আমরা যেহেতু কনস্টিটিউশন আমাদেরকে অর্পণ করে দিলাম, সবচেয়ে বেসিক আমাদের সবচেয়ে বেসিক হচ্ছে কি কনস্টিটিউশনের, মানে ওর থেকে আর মানে ফান্ডামেন্টাল রাইটস যেমন বলি, তেমন ফান্ডামেন্টাল বেস যদি আমরা ধরি, তাহলে আমাদের কি আর্টিকেলস, আর্টিকেলসই সব বলে। তুমি কনস্টিটিউশনে যাই পড়বে, যেখানে পড়বে, সেই আর্টিকেলস কোনো একটা কিছু বলছে, ঠিক আছে, সেটাই আমাদের কনস্টিটিউশন। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, যে আমাদের কনস্টিটিউশন কি, এভরিথিং, সুপ্রিম ল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার বেসিক ইউনিট হচ্ছে আর্টিকেলস, আর্টিকেলে বলে দিয়েছে। আর এটা কি আমাদের
ইন্ডিয়াতে কিন্তু পার্লামেন্ট সুপ্রিমেসি নয়, আমাদের কনস্টিটিউশন পার্লামেন্টকে তৈরি করেছে। প্রেসিডেন্ট পার্লামেন্ট কনস্টিটিউশন প্রেসিডেন্টকে তৈরি করেছে। এভরিথিং আমাদের কনস্টিটিউশনে যা আমাদের আছে সব কে তৈরি করেছে? কনস্টিটিউশন ইটসেলফ তৈরি করেছে। পার্লামেন্ট কিন্তু করেনি। পার্লামেন্ট ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন। তার মধ্যে আরো কিছু জিনিস আছে। আরেকটা জিনিস যে পার্লামেন্ট কিন্তু আমরা এটা আস্তে আস্তে দেখবো কয়েকটা বেসিক্স এগুলো কোশ্চেন। আমাদের পার্লামেন্ট কিন্তু কোনো সময় ক্যান নট ওভাররাইড কনস্টিটিউশন। কেন? কারণ পার্লামেন্ট এটা যেমন পার্লামেন্ট চাইলেই কিন্তু যা খুশি কনস্টিটিউশন করতে পারে না। কারণ তার ক্ষেত্রে আমরা পরে যখন পড়বো দেখবা জুডিশিয়াল রিভিউ বলে একটা আমাদের আর্টিকেলস আছে, যেখানে কি সুপ্রিমেসি বা গার্জেন হিসাবে অ্যাক্ট করে কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গার্জেন হিসাবে, যে মানে তার অ্যাকচুয়াল ব্যাখ্যা যে এই আর্টিকেলটা কি বলছে তার অ্যাকচুয়াল ব্যাখ্যা কে দেয়? তাই ইন সুপ্রিম কোর্টে ইন্টারপ্রেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় সুপ্রিম কোর্টকে। গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়। তার মানে এটাই যে আমরা অনেক ক্ষেত্রে দেখবো কিছু কিছু রায় বা কিছু আমরা দেখবো পড়বো বা কেস পড়বো। কেন পড়বো? কারণ আমরা যদি সত্যি আমাদের সাবজেক্টটা কিন্তু তোমরা যখন মানে বিসিএস বলো বা অন্য কোনো বলো, সাবজেক্টটা থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড ইন্ডিয়া পলিটি। এরকম নয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হলে আমরা কি করতাম? শুধু আর্টিকেলস গুলো পড়তাম, অ্যামেন্ডমেন্ট গুলো পড়তাম, শিডিউল গুলো পড়তাম, হ্যাঁ, এই করলে হয়ে যেত। কিন্তু কি এই যে আর্টিকেলস গুলো আছে সেই আর্টিকেলস গুলো ওভার দা টাইম একটা এই আমাদের 70-75 বর্ষে কি হয়েছে, ওই কোনো একটা আর্টিকেলের জন্য কি হয়েছে, কোনো একটা কেস হয়েছে, কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, কোনো একটা টাসেল হয়েছে, সেগুলো নিয়ে কিভাবে আমরা ওভারকাম করেছি, সেগুলোকে আবার আমরা চেঞ্জেস কিভাবে করেছি, এই সব জিনিসগুলো কিন্তু টোটাল কিন্তু আমাদের আমাদের ভারতের রাজত্বকাল মানে ইন্ডিয়ান পলিটি আমরা ধরবো। তাহলে আমরা আমাদের কিন্তু যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড ইন্ডিয়ান পলিটি। সো আমাদেরকে এইরকম যে অনেক আর্টিকেলস আছে সেই আর্টিকেলস গুলো আমরা একটা টাইমে দেখবো যে সেই আর্টিকেলস গুলো কোনো না কোনো ভাবে নিয়মটা প্রভাবিত হয়েছে বা কোনো না কোনো কেসেস হয়েছে, কোনো কোনো কনফ্লিক্ট হয়েছে। সেসব কনফ্লিক্ট গুলোর সময় তার কেসটা কি ইম্প্যাক্ট হয়েছে, সুপ্রিম কোর্ট কি ইন্টারপ্রেট করেছে, কি রায় দিয়েছে, এই সবগুলো কিন্তু আমাদের পার্ট অফ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি। এটা সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা কি আমরা যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশন পেয়ে গেছি একটু আগে মানে আমরা আগের ক্লাসে কি পেয়েছি, আমরা যে পেলাম 26শে জানুয়ারি 1950 সালে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এনাক্ট হয়ে গেছে। তাহলে এনাক্ট হলো, তাহলে আমরা আমাদেরকে আমাদের কনস্টিটিউশন অর্পণ করে দিলাম। এবার আমরা স্টেজ বাই স্টেজ ঢুকবো কনস্টিটিউশনের ভিতরে কি বলছে, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা দেশ হিসাবে একটা আত্মগোপন করলাম। তাহলে দেশ হিসাবে আত্মগোপন করলাম, তাহলে ওই আর্টিকেলস বা ওই বুকস যে কনস্টিটিউশন আমাদেরকে দেশ হিসাবে বলছে, তাহলে আমরা নিশ্চয়ই কোনো ক্ল্যারিটি আছে যে আমরা দেশ কাকে বলছি, কিভাবে বলছি, কতটুকু বলছি। ঠিক আছে? তাহলে আমার কি হবে এবার, আমি যখন এজ এ দেশ হিসাবে বলছি তখন নিশ্চয়ই আমার একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে। কারণ তোমরা সবাই এখন জানো যে কি দেশে দেশে একটা বাউন্ডারি নিয়ে একটা কনফ্লিক্ট চলছে। বিভিন্ন দেশ যদি রাজনৈতিক ইন্টারন্যাশনাল দেখো তোমরা, এই দেশের সঙ্গে ওই দেশের নিয়ে চলছে। তাহলে কি করতে হবে, আমাকে আমার একটা লিখিত খসড়া আমরা বানিয়েছি যে আমার দেশ কতটুকু। আমি দেশ তো নাম দিয়ে দিলাম যে আমরা ইন্ডিয়া হলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এবার আমরা কি, তাহলে আমার জিওগ্রাফিক্যাল এরিয়া, তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি যে আমার পার্ট 1টা কি, 25টা পার্টের মধ্যে একটা পার্ট কি পার্ট, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরিজ। মানে আমাদের যে ইউনিয়ন আমরা করেছি, কিসের ইউনিয়ন করেছি, আমরা ইউনিয়ন যে একটা করেছি আমাদের রাজ্যগুলোর, আমাদের টোটাল যে জিওগ্রাফিক্যাল ইউনিয়ন আছে সেটা, এবং তার টেরিটরি, তার এরিয়া নিয়ে আমরা, তার সীমানা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কিন্তু একটু ফেডারেল টাইপের, কিন্তু ইন নট লাইক দ্যাট। ফেডারেশন মানে কি, আমরা একটু ওইটুক প্রেক্ষাপট আরেকবার বলে দিই, রিক্যাপ করি যে আমরা আমাদের যে ইউনাইটেড নেশনস আছে, মানে সরি ইউনাইটেড নেশন বলছি, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কি হয়েছিল, ওখানের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি দেখো, ওখানে যে 51-52টা যে স্টেট আছে তারা কি একটা টাইমে সব সভ্য স্টেট ছিল, তারা কি করলো, তারা নিজের স্ব ইচ্ছায় যে আমরা আরো ভালোভাবে মানে আত্মপ্রকাশ করতে পারবো, আমরা আরো শক্তিশালী হব, তো চলো আমরা কি করি, একসাথে আমরা একটা লার্জার একটা দেশ হিসাবে করি। তো সেক্ষেত্রে ফেডারেশনের ক্ষেত্রে ওদের বেসিক কয়েকটা জিনিস আছে, যেমন কি ধরো একটা কনস্টিটিউশন আছে, একটা ওদের ওদের লস এঞ্জেলস বলো বা
টেক্সাস বলো, একটা যে ছোট ছোট যে রাজ্যগুলো আছে, ওদের স্টেট গুলো আছে, সেই স্টেটের যে কনস্টিটিউশন আছে বা জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, এগুলোকে কিন্তু অল্টার করা অসম্ভব। মানে তুমি যদি মনে করো যে না, এইটুকু এরিয়া আমাকে দিয়ে দাও এই স্টেটকে, ওটা কিন্তু ওদের ক্ষেত্রে পসিবল না। ওদের একটা স্টেটের জুডিশিয়ারি আর একটা স্টেটের জুডিশিয়ারির সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, আলাদা ভাবে কাজ করে, তাদের এরিয়া নিয়ে আলাদা কাজ করে, তাদের সিটিজেনশিপ সেই স্টেটের জন্য একটা, ওই স্টেটের জন্য একটা, আবার সার্বিকভাবে একটা টোটাল, যখন ওরা ইউনাইটেড ইউএসএ হিসাবে দেখছে তখন আবার একটা। তাহলে সেক্ষেত্রে কি, ওরা কি একটা অলরেডি অলরেডি এস্টাবলিশড দেশ, তারা কিছুজন তারা ডিসাইড করলো যে আমরা একটা ইউনিয়ন বানাবো, বা ইউনিয়ন বা ইউনাইটেড হবো, আমরা সম্মিলিত হবো, যে একটা দেশে আত্মপ্রকাশ করব। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কি সেরকম? সেরকম কিন্তু নয়। আমরা কি করেছি, এজ এ হোল আমরা আমরা বিভিন্ন ক্যাটেগরিতে একসাথে, সে প্রিন্সেস লিস্টেড হোক বা আহ, আহ, বা ব্রিটিশ প্রভিন্স হোক, সবাই মিলে আমরা একত্রিত হয়ে সব জায়গা থেকে, কারণ আমাদের ক্ষেত্রে কি হলো যে আমরা টোটাল এজ এ দেশ হব। সেক্ষেত্রে আমরা যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানালাম, আমরা কি দেখলাম, কমিশনারেট থেকে আমরা লোক নিলাম, আমরা ব্রিটিশ প্রভিন্স থেকে লোক নিলাম, আমরা কি করলাম, প্রিন্সেসলি স্টেট থেকে আমরা লোক নিলাম। সবাই যেই সব মানে সেই সব স্টেক হোল্ডার ছিল ইন্ডিয়াতে, সবাইকে নিয়ে আমরা কি করলাম, আমরা কি এগুলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি করলাম, যে আমরা একটা দেশ তৈরি হলাম একসাথে। এরকম নয় যে আমরা আলাদা আলাদা দেশ একসাথে এসেছি, যে আমরা সম্মিলিত ভাবে এগোচ্ছি। সেক্ষেত্রে যদি আমরা হতাম, তা সেক্ষেত্রে কিন্তু আমরা ফেডারেশন টাইপের হতাম। কিন্তু কেন আমরা ফেডারেশন না, আমরা ফেডারেশন এই কারণে না, কারণ একসাথেই আমরা দেশ হয়েছি, ঠিক আছে, এরকম না আলাদা আলাদা দেশ হয়ে পরে আমরা একটা ইউনিয়ন করেছি। তো যদিও আমাদের তাহলে ফেডারেল স্ট্রাকচার নয়, আমাদের কিন্তু একদম ইউনিটারি স্টাইল। তাহলে আমাদের প্রথম আমি কি করব, ফার্স্ট আমি আর্টিকেলসটা, আমি যে ইউনিয়ন, আমার কি পার্ট নাম্বার কি আলোচনা করছে 1 থেকে 4, আমরা কি নিয়ে আলোচনা করব, 1 টু সিলেক্ট আমরা কি করলাম, এই 1 থেকে যে 4 আমাদের আছে, এই 1 থেকে 4 আমরা শুধু এখন কি আলোচনা করব, 1 থেকে 4 আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে আলোচনা করব। এবং একটা মজার বিষয়, এই আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে একটা বলেছি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমার থাকতে হবে। আমার যেমন পার্ট আছে, আর্টিকেলস আছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, অ্যামেন্ডমেন্ট তো পরে আসছে। আমরা আগে কি করব, আমরা আগে কনস্টিটিউশন পড়বো, তারপরে আমরা কি, আমরা তখন 1950 সালে আছি, আমরা কিছুই জানি না, ঠিক আছে। এবার টপিক যখন চ্যাপ্টার ধরে আলোচনা করবো, সেই চ্যাপ্টারে কিছু চেঞ্জ এসেছে, সেটা তখনই আলোচনা করে নেবো, যে চেঞ্জটা কিভাবে হলো, কত নম্বর অ্যামেন্ডমেন্ট হলো, জিনিসটা কি। কিন্তু আমি তো এখন ধরে নিচ্ছি আমার বোঝার জন্য যে আমরা 1950 সালে আছি। তাহলে আমাদের কি আগে টোটাল আমরা পড়বো, তারপর আমরা অ্যামেন্ডমেন্ট গুলো দেখবো। তাহলে আমাদের এখন কি আছে, বেসিক যে আমরা পার্টে আছি, পার্টের ভিতরে আর্টিকেলস আছে, এক বা একের, যেমন অনেক আমি পার্ট দেখবো, যেমন পার্ট 4A যদি আমি দেখি, 4A যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো একটাই আছে আমার আর্টিকেলস। তাহলে ওরকম এক থাকতে পারে, এখানে যেমন কটা আছে, 4টে আছে। কি পার্ট 1-এ 1 2 3 4, 4টে আর্টিকেল, ঠিক আছে। যেমন পার্ট 2 দেখছি, 6 5 6 7 8 9 10 11, এই কথাগুলো আছে। তাহলে আমরা এরকম দেখে নেবো, যে এরকম আমি কেন বললাম, জাস্ট আমাদের বোঝার জন্য, এক বা একের অধিক আমাদের একই রকমের কনস্টিটিউশন নিয়ে টপিক নিয়ে আলোচনা করছে, সেটা যদি কোনো জায়গায় একত্রিত হয়ে রাখা থাকে, সেটা আমরা পার্ট বলছি। আর একটা কি বলেছিলাম আমি, কেন আমি এটা বলার আগে এটা বলছি, কেন আমরা আবার ভালো করে বুঝবো। আরেকটা হচ্ছে শিডিউল। শিডিউল আছে কটা আমাদের এখন, 12টা। 8টা ছিল, ওটা 4টা বেড়ে হয়েছে, কথা 12টা হয়েছে। এবার কি আমরা দেখবো, যে এই যে আমরা পার্ট গুলো পড়বো, বুঝলে, আমরা যখন এই পার্ট গুলো পড়বো, আমরা তো শুধু বলেছি বারবার, আমাদের সবচেয়ে বেসিক জিনিস কি হচ্ছে, আর্টিকেলস। পার্ট, তার ভিতর কি আছে, আর্টিকেলস। আমরা আর্টিকেলস তাহলে পড়বো, যখন পার্ট পড়ছি। এবার আমরা এই যে শিডিউলস এর ব্যাপারের সঙ্গে আমরা আর্টিকেলকে কিভাবে মেলাবো, মানে এই জিনিসটা আমি কি করে বুঝবো, তার ছোট্ট একটা বক্তব্য। যে আমরা যেমন এখানে কি করছি, আমরা এখানে পার্ট দেখছি, পার্টের টপিকস কি আমরা দেখছি, যে ইউনিয়ন এন্ড টেরিটরি। তারপরে কি হচ্ছে, আর্টিকেলস দেখছি। আর্টিকেলস কি দেখছি, ওই পার্টের মধ্যে পরপর কয়েকটা নাম্বার থাকবে, সেই নাম্বার কিছু একটা আলোচনা নিয়ে করছে, এর নাম কিন্তু কমন আর্টিকেলস, ঠিক আছে। তো শিডিউলস এর ক্ষেত্রে কি, শিডিউল নাম আছে 1 2 3 4। শিডিউলের ক্ষেত্রে একটু অন্য জিনিস আছে, শিডিউলটা আমি নাম্বার না বুঝে, যে শিডিউল নাম্বার 1 2 3 না করে, না বুঝে, এটা পরপর বুঝবো, আমি মুখস্থও করব, কিন্তু বোঝার জন্য বলছি। শিডিউলের ক্ষেত্রে কি, শিডিউলের মেন হচ্ছে বিষয়বস্তু, 1 নম্বর শিডিউলে কি বিষয়বস্তু আছে, 2 নম্বর শিডিউলে কি বিষয়বস্তু আছে, 3 নম্বর।
এবং ওই যে বিষয়বস্তুটা শিডিউল 1 2 3 4 5 6 9 8 10 11 12 পর্যন্ত আছে, শিডিউল নাম্বার 1 এ যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটা যে কোনো পার্টের যে কোনো জায়গায় থাকতে পারে। একটা পার্টেও থাকতে পারে, আবার দুটো পার্টে থাকতে পারে, তিনটে পার্টে থাকতে পারে। আমি অত এখন লজিক জানছি না, কটা পারে আছে কি না আছে সব জানছি না। আমি জিনিস এটাই বুঝতে চাইছি যে শিডিউলের মেন কি 1 থেকে 12, শিডিউলের মেন হচ্ছে বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। এবার ওই সাবজেক্ট ম্যাটার যেটা বলছে যে এই নিয়ে এই আলোচনা করবে, যেমন ফার্স্ট শিডিউলে বলছি যে ইউনিয়ন নেমস এন্ড টেরিটরি নিয়েই বলছে শিডিউল 1। তাহলে আমি কি ওই শিডিউল 1 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আবার আবার যেখানে যেখানে আর্টিকেলস কে কভার করছে সেই সব আর্টিকেলসই থাকতে পারে। সেক্ষেত্রে এগুলো ম্যান্ডেটরি নাই যে ওই পার্টের মধ্যে সবগুলো থাকবে। এই শিডিউল 1 বা 2 3 4 যা যা আলোচনা করছে বা বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটা আমরা যেই আর্টিকেলে পাবো, যেই আর্টিকেলস বলছে ওই বিষয়বস্তুটাকে, সেই আর্টিকেলসটাই কিন্তু ঢুকে যাচ্ছে কোথায়, শিডিউলে। তাহলে এরকম হতে পারে, আমি জাস্ট বোঝার জন্য ধরছি যে শিডিউল আমরা যখন এটাও পড়ছি প্যারালাল এটাও পড়বো, একসাথে বুঝে নেবো। কারণ আমি এই জিনিসটা শিডিউল আর আর্টিকেলস পড়তে আমার খুব সমস্যা হতো, তার জন্য আমরা একই বুঝে নিচ্ছি। আমরা কি করছি, তাহলে আমি ধরে নিলাম এটা কেটে দিলাম, আমি শিডিউল 1। আমি যখন শিডিউল 1 পড়বো, শিডিউল 1 এ দেখবো আমি শিডিউল 1 এ যা বলছে, যেটা বক্তব্য বলছে সেটা হচ্ছে সেই বক্তব্যটা হচ্ছে 1 1 4 নম্বর আর্টিকেলসে আছে। এবার 1 আর 4 এ কেন আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি পরে। তাহলে শিডিউল 1 এ যা আছে, যা বলছে সেটা কিসে আছে, আর্টিকেল নাম্বার 1 এ আছে, আর্টিকেল নাম্বার 4 এ আছে। ঠিক আছে? তাহলে শিডিউল 1 কি কাকে নিয়ে আলোচনা করছে, 1 আর 4। কেন 1 আর 4ই থাকলো, 2 3 কেন থাকলো না, আমি এটা এক্ষুনি একটু পর বুঝিয়ে দেবো। তাহলে আমরা চলে গেলাম এবার মেন কাজে। আমরা চলে যাব এবার আমাদের কনস্টিটিউশনের একটা বেসিক ইউনিয়ন। ওকে, এ হচ্ছে আমাদের কনস্টিটিউশনের র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালসটা আমরা যে কনস্টিটিউশন লিখেছি সেই কনস্টিটিউশনের আমাদের আমাদের যে কনস্টিটিউশন আমরা লিখেছি সেই কনস্টিটিউশনের বেসিক, মানে আমরা র কনস্টিটিউশন পড়ছি। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, আর্টিকেল নাম্বার 1, আর্টিকেলস নাম্বার এটা কত, আর্টিকেল নাম্বার এটা হচ্ছে আমাদের কত, আর্টিকেল নাম্বার 1। কি বলছে আর্টিকেল নাম্বার, তাহলে আমরা কনস্টিটিউশনে ঢুকে গেলাম। কি বলছে, বলছে নাম কি আর্টিকেলটা, নেম এন্ড টেরিটরি অফ ইউনিয়ন। তাহলে আমি কি পাবো এখানে, নেম পাবো, আর কি পাবো, টেরিটরি, এরিয়া অফ ইউনিয়ন। আমাদের যে ইউনিয়ন আছে, যে ইউনিয়নটা আছে সেই ইউনিয়নটার কিন্তু আমি নাম পাবো, আর কি পাবো, ইউনিয়নের টেরিটরি কি ইউনিয়ন আছে সেটা পাবো। ওকে, তাহলে ফার্স্ট আর্টিকেলস কি বলছে, এটা নেম এন্ড নেমটা কি পাচ্ছি আমি, দেখো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। আমরা কি পাবো, এই বক্তব্যটার মধ্যে কি বলছি যে ইন্ডিয়া যা ভারত। কারণ কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে এটা নিয়ে খুব ডিবেট হতো, জানো তো, এত ডিবেট হতো যে আমরা প্রাচীন আমাদের নাম, আমাদের অনেক থেকে ঐতিহ্য আছে, আমাদের ভারত বলে নাম, আমরা ইন্ডিয়া কেন রাখবো। তাই এরকম অনেক সমস্যা হওয়ার জন্য কি করলাম, আমরা দুটোই নাম রাখলাম, যে কি, ভারত যা ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া যাকে আমরা ভারত হিসাবে বলি বা জানি, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, কি ইউনিয়ন, কিসের ইউনিয়ন, সব স্টেটের। ঠিক আছে, তারপরে লিটেনাল কি বলছে, দ্য স্টেট এন্ড ইউনিয়ন এন্ড দ্য টেরিটরি দেয়ারফর শ্যাল বি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। তার মানে আমরা কি বললাম এখানে, যে স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরির কি হবে, স্পেসিফিক ভাবে স্পেসিফাইড থাকবে কোথায়, ফার্স্ট শিডিউলে থাকবে। মানে আমরা দেখব, ধরো আমরা এই কথাটা আমরা পরে বুঝবো একটু, কারণ 4টে আর্টিকেলটা শেষ করে নিই, তাহলে দেখবো আমার কাছে বুঝতে এটা ভালো লাগবে। ফার্স্ট শিডিউলের মধ্যে আমার স্পেসিফিক ভাবে কি থাকবে, স্টেট এন্ড টেরিটরি, স্টেট এবং তার টেরিটরি হচ্ছে স্পেসিফিক ভাবে ফার্স্ট শিডিউলে মেনশন থাকবে, বাস এইটুকু। এবার কি থাকবে, কেন কি, এটা আমরা পরে বুঝবো। আবার কি বলছে তারপর, টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ, এই যে টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর ইউনিয়ন টেরিটরি বা টেরিটরি অফ স্টেট, এটা থেকে আমি যদি বুঝতে যাই লার্জার কোনটা বড়, এতে নামগুলো একই মনে হচ্ছে, টেরিটরিজ অফ স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, আদার টেরিটরিজ। এর মধ্যে সবচেয়ে লার্জাস্ট পার্সপেক্টিভ কি, সব থেকে বড় ইউনিট কি, বড় হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার পুরো সীমানা। আমি যদি দেখি ইউনিয়ন,
ইউনিয়ন অফ স্টেট, এটা একটা টার্ম। তাহলে কি স্টেটের একটা ইউনিয়ন, ইউনিয়ন এখানে কি হচ্ছে, এখানে আমরা এরা ইউনিয়ন অফ স্টেট, টেরিটরিজ অফ স্টেট, মানে রাজ্যের সীমানাগুলো আমরা ধরছি একটা। তাহলে আমি দুটো কি পেলাম, একটা নেম এন্ড টেরিটরি। নেম কি পেলাম, ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন স্টেটের ইউনিয়ন হবে। দ্য স্টেট অ্যান্ড টেরিটরি, এটা হচ্ছে শিডিউলকে স্পেসিফিক বলছে যে স্টেট অ্যান্ড টেরিটরি দেয়ারফর স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। স্টেট এবং এর টেরিটরি যা আছে সেটা কি ফার্স্ট শিডিউল মেনশন থাকবে, স্পেসিফিক ভাবে মেনশন থাকবে। স্টেট অ্যান্ড টেরিটরি, স্টেট এবং আমাদের টেরিটরি ফার্স্ট শিডিউলে মেনশন থাকবে। আচ্ছা, এবার আমরা কি বলছি, নাম পেলাম, আর সেই স্পেসিফিক ভাবে আমার যে এরিয়া বা স্টেট, সেটা কে থাকবে, স্টেটে থাকবে। আরটা কি থাকলো, এখানে কথা বলছে টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ। আমাদের টেরিটরি অফ ইন্ডিয়া, এখানে দেখো একটা জিনিস বলি, ভারতের সীমানা, একটা রাজ্যের সীমানা, একটা কেন্দ্রশাসিত রাজ্যের সীমানা, আর কোন একটা রাজ্য যেটা ভবিষ্যতে আমরা কি করব, আমরা অ্যাকুয়ার করব বা তৈরি করব। তাহলে এখানে সবচেয়ে বড় ইউনিট কি হচ্ছে দেখো, টেরিটরি অফ ইন্ডিয়া। এটি কিন্তু সবচেয়ে লার্জাস্ট পার্সপেক্টিভ। আমি যখন বলবো যে টেরিটরি অফ স্টেট, এইটুকু যখন বলছি, দেখো এই টার্মটা ইউজ করছি, তাহলে আমার 3 নম্বরটা হচ্ছে মেন কথা। আমার পুরো এই আর্টিকেলসের জিস্ট হচ্ছে এটা, টেরিটরি অফ ইন্ডিয়া। এই আর্টিকেলসটাকে আমি যদি একটা বাক্যে আমি ডিনোট করি বা একটা ছোট্ট জিনিসের, তাহলে সেটা কি একটা নেম, সেটা কি ইন্ডিয়ার ভারত। আর দ্বিতীয় যদি আমি টেরিটরি অফ ইউনিয়ন বা যা কিছু বুঝতে চাই, সেটা কি টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের সীমানা। এবার ভারতের সীমানার মধ্যে কি পড়ছে দেখো, এর ক্লাসিফিকেশন আমি যদি করি, তাহলে ভারতের সীমানার মধ্যে কি পড়ছে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কি পড়ছে, প্রথম টেরিটরিজ অফ ইন্ডিয়া, এই স্টেট। তাহলে স্টেটের টেরিটরি কি, একটা হতে পারে আমি ওয়েস্ট বেঙ্গল, একটা স্টেট, স্টেট বলছে তো। 2 নম্বর বিহার। তাহলে আমি যখন এই টেরিটরি অফ স্টেটের কথা বলছি, তখন তো আমি আন্দামানকে বলছি না, কেন, আমি তো শুধু স্টেটের কথা বলছি। তাহলে এটা একটা পার্ট। তাহলে এরকম যতগুলো স্টেট আছে আমাদের, এখন 28টা আছে। তাহলে কি হলো, প্লাস এটা গেল। তাহলে আমি যদি বলি যে এই টার্মটা টেরিটরি অফ ইন্ডিয়া, এটার অর্থ হচ্ছে দেখো এটা, এটার অর্থ কি, এটা যখন আমি পুরো বলছি তখন বলছি ওয়েস্ট বেঙ্গল, বিহার, এগুলো স্টেটের নাম বলছি। তারপর কি বলছি, দ্বিতীয় নম্বর ইউনিয়ন টেরিটরিজ। হ্যাঁ ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ সেটা কোথায় আছে, ফার্স্ট শিডিউলে। তাহলে আমি ইউনিয়ন টেরিটরিজ, তাহলে দুটো হলো, টেরিটরি অফ ইন্ডিয়া মানে ইউনিয়ন অফ স্টেট, আর ইউনিয়ন অফ টেরিটরিজ দুটো হলো। আর একটা কি বলছে, প্লাস। তাহলে এটা আর আরেকটা কি, যে সাচ আদার টেরিটরি অ্যাজ মে অ্যাকুয়ার্ড, মানে আবার কোনো একটা টেরিটরি যেটা আমরা ভবিষ্যতে কি করতে পারি, যুদ্ধে জয় করলাম, কেউ দিল বা কিছু করলো, যা কিছু ভাবে হতে পারে, আমরা আবার আমাদের বাউন্ডারিতে পেতে পারি, সেটা একটা পার্ট। তাহলে এটা গেল কোন পার্টটা, এটা। তাহলে এই তিনটাকে যখন আমি যোগ করব, সেটা কি ইউনিয়ন অফ স্টেটের একটা, ইউনিয়ন অফ ইউনিয়ন টেরিটরি যেটা কেন্দ্রশাসিত অঞ্চল বলি, বা আমরা ভবিষ্যতে কোনো, এই তিনটাকে যখন আমি নাম দেব, তখন কি হবে, সেটার নাম টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের সীমানা। কারণ ভারতের মধ্যে এটাও আছে যে ভবিষ্যতে সেও আছে, সিম্পল জিনিস। তাহলে যদি আমরা এটা বুঝি, আমাদের এখানে দিতে পারে যে টেরিটরি অফ স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ, এই ক্ষেত্রে লার্জার ইউনিট কোটা, লার্জার কিন্তু আমার সব থেকে বড় ইউনিট হচ্ছে আমার আগে এটা কি, টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সীমানায় সব থেকে বড়। সে ইন্ডিয়ার সীমানা কাকে কাকে ডিনোট করছে, একটা টেরিটরি অফ স্টেট, ইউনিয়ন টেরিটরি, আর আদার টেরিটরি মে বি অ্যাকুয়ার্ড। তাহলে ক্লিয়ার। আর মধ্যে এই আর্টিকেলস এর মধ্যে আর কিচ্ছু না। আর্টিকেলসে কি পাবো, নেম এন্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, সেটা কি আমাদের নাম, আমরা কি পেলাম, একদম র কনস্টিটিউশন কিন্তু এটা লেখাই আছে। তাহলে আমরা যদি কোনোদিন কোশ্চেন আসে এমসিকিউতে যে আমাদের ইন্ডিয়াকে কনস্টিটিউশনে কি কি নামে মেনশন করা আছে, তাহলে আমরা কি পাবো, ইন্ডিয়া আর ভারত, এই দুটো আমাদের ওয়ার্ডই আমাদের এখানে ইউজ হয়েছে। আর এটা কি কি বলছে, স্টেট এন্ড টেরিটরি। তাহলে আরটা কি বললাম, স্টেট এন্ড টেরিটরি। ওকে, স্টেট রাজ্য এবং তার সীমানা কোথায় আছে, ফার্স্ট শিডিউলে। ওকে, এই জিনিসটা একবার বলে নিল, কেটে দিলাম আমি।
রাজ্য তার সীমানা কোথায় দেওয়া আছে, ফার্স্ট শিডিউলে দেওয়া আছে। তারপর কি বলছে যে ভারতের সীমানা বলতে আমরা কি বুঝি? ভারতের সীমানা বলতে কি বুঝছি আমি, যে রাজ্যের সীমানা। ভারতের সীমানা বলতে কি বুঝছে, রাজ্যের সীমানা বুঝছি, কেন্দ্রশাসিত এরিয়ার আমরা সীমানা বলছি, আর কোন সীমানা যেটা আমরা ভবিষ্যতে বা কোন একটা রাজ্য ভবিষ্যতে আমরা পাবো ইন্ডিয়াতে। তাহলে এই তিনটে মিলে হচ্ছে আমরা কোথায়, টেরিটরি অফ ইন্ডিয়া। আর একটা কি, যে আমাদের যে স্টেট অ্যান্ড টেরিটরি আছে সেটা কি ফার্স্ট শিডিউলে মেনশন থাকবে। আর একটা কি আমরা বলছি ইউনিয়ন টেরিটরি, সেটাও কিন্তু আমরা ফার্স্ট শিডিউলে মেনশন থাকবে। তাহলে আমরা ফার্স্ট শিডিউলে আমরা বলে নিতেই পারি, ফার্স্ট শিডিউলে কি পাচ্ছি আমরা, রাজ্য পাচ্ছি, আর কাছে পাচ্ছি ইউনিয়ন টেরিটরি। রাজ্য পাচ্ছি, ইউনিয়ন টেরিটরি কোথায়, ফার্স্ট। তার মানে ফার্স্ট শিডিউলটা আমরা এখন বুঝিয়ে নিলাম। ফার্স্ট শিডিউলে আমাদের দুটো আর্টিকেলস আছে, কি বললাম, একটা আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল নাম্বার 4। তার মানে কি ফার্স্ট শিডিউলটা এটাই যে আমাদের ভারতবর্ষে প্রেজেন্টলি যেই সব রাজ্য, ঠিক আছে, যেমন ধরো কিরকম, আমরা এখন কি করলাম, কিছুদিন আগে আমরা আমাদের 9টা কি ছিল ইউনিয়ন টেরিটরি, আমরা কি করলাম, দাদরা নাগার হাভেলি এগুলো কি দমন দিউকে একটা করে দিলাম। দুটো আলাদা ছিল, আমরা একটা করে দিলাম, তাই তো। তাহলে আমাদের কি হলো, ইউনিয়ন টেরিটরি হয়ে গেল 8টা, তাই না, 9টা ছিল, একটা কমে গেল। তার মানে আমরা যদি এখন নতুন আপডেটেড ফার্স্ট শিডিউল আমরা দেখি, তাহলে সেখানে কি দেখবো, আমরা 8টা পর নাম দেওয়া আছে ইউনিয়ন টেরিটরি। একটা টাইমে আমাদের 29টা রাজ্য ছিল, সেটা কি হলো, আমাদের জম্মু কাশ্মীর কি হলো, কেন্দ্রশাসিত হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, একটা কমে গেল। তাহলে আমরা যদি এখন ফার্স্ট শিডিউল দেখি, ফার্স্ট শিডিউলটা যদি খুলি, তাহলে সেই ফার্স্ট শিডিউলে আমাদের কি থাকবে, ফার্স্ট শিডিউলে লেখা আছে আমাদের কি, ওই 28টা রাজ্যের নাম, কখন এসছে, কিভাবে এসছে। তার মানে আমি যদি বলি ফাইনালি এই জিনিসটাতে আসি, ফার্স্ট শিডিউল ডিল করে কি দিয়ে, 1 নম্বর আর 4 নম্বর আর্টিকেলস দিয়ে। 1 নম্বর আমি বুঝাতে পারলাম যে 1 নম্বর আমরা কি বলছি, এই জিনিসগুলো 1 নম্বর আলোচনা করছি, কি আমরা স্টেট নিয়ে আলোচনা করছি। আর আমরা কি করছি, 1 নম্বর স্টেট নিয়ে আলোচনা করছি, ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা করছি। আর একটা কি করছি, যদি আমরা ভবিষ্যতে কোনো একটা স্টেট আমরা অ্যাকোয়ার্ড করি, সে যে কোনো মিনস হতে পারে, আমরা কি মিনস আছে পরে আমরা বুঝে নেব, পরে আর্টিকেলসে বলে দিয়েছে। তাহলে এইভাবে আমরা বলছি যে এই আর্টিকেলটা সুন্দরভাবে এই কয়েকটা ব্যাপার, এবং এই কয়েকটা ব্যাপারে যে স্টেট আমাদের ইউনিয়ন টেরিটরি বা স্টেট হয়েছে, সেগুলো পরপর মেনশন করা হবে। তুমি যদি ফার্স্ট শিডিউলসটা খোলো, তাহলে প্রথম লেখা থাকবে আসাম, মানে অ্যালফাবেটিক্যালি ফার্স্ট আমাদের যে একটা স্টেটের নাম, সেটা কিভাবে এসেছে তার ছোট্ট ব্রিফ আছে বা চেঞ্জেস হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট শিডিউল এখন কত দেখবো, ফার্স্ট শিডিউলে আমাদের এখানে শুধু এইটুকু বলছে, কিন্তু এখানে দেখো একটা জিনিস ভালো করে মনে করো, এখানে এই আর্টিকেলসে কিন্তু আমরা কটা স্টেট আছে এটা নাম বলেনি, এটা বলছে আমরা স্টেটটা কি, আমাদের ইউনিয়নটা কি করার। ফার্স্ট শিডিউলে কি বলছে, ডিটেলস নাম বলে দিয়েছে, যে আমার ফার্স্ট শিডিউলে এই আর্টিকেলকে বেস করে আমার কি হয়েছে, যে দেশ বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে, সেই অঞ্চলের লিস্ট, কেন্দ্রশাসিত লিস্ট কোথায় আছে, আমার ফার্স্ট শিডিউলে আছে। ফার্স্ট শিডিউলে আমরা যখন খুলবো দেখবো আসাম, অন্ধ্রপ্রদেশ, এরকম পরপর অ্যালফাবেটিক্যালি আমাদের দেশ মানে রাজ্যগুলোর নামগুলো দেওয়া আছে। প্রথমে স্টেটের দেওয়া আছে, তারপর ইউনিয়ন টেরিটরি। তাহলে আমাদের কাছে দুটোই আছে এখন, স্টেট আছে আর ইউনিয়ন টেরিটরি আছে। যেমন একটা ছোট্ট বোঝানোর জন্য বলি, সাচ আদার টেরিটরি অ্যাজ মে অ্যাকোয়ার্ড, যেমন আমরা কোনো একটা স্টেটকে আমরা অ্যাকোয়ার্ড করেছিলাম, সেটা কি সিকিম, একটা টাইমে করেছিলাম, কিন্তু অ্যাকোয়ার্ড করার পর কি হয়েছে, সেটা এখন স্টেটে আছে। এবার মজার বিষয় দেখো, এখানে 3টা ক্যাটাগরি আছে, খুব সুন্দর, যে আমাদের স্টেট আছে, আর কি আছে, ইউনিয়ন টেরিটরি আছে, কোনোটা যদি আমরা ভবিষ্যতে পাই। কিন্তু আমরা 3টা ক্যাটাগরি কখন ফল করবে না। ফার্স্ট শিডিউলে যদি আমরা যাই, এটা 3টা ক্যাটাগরি, যেমন আমরা যদি কোনো একটা স্টেটকে অ্যাকোয়ার্ড করি, এটা বলে দিয়েছে ফার্স্ট শিডিউলে, কিন্তু এই যদি অ্যাকোয়ার্ড করি আমরা, ধরো একটা, তাহলে আমরা কোনো তো ক্যাটাগরিতে ফেলবো, হয় স্টেটে ফেলবো না ইউনিয়ন টেরিটরিতে ফেলবো। সিম্পল জিনিস তো। আমাদের এই 3টা ক্যাটাগরি আছে, আমরা মানছি, কিন্তু যদি আমরা লিস্টটা তৈরি করি, আমি কিন্তু লিস্ট কিন্তু হওয়া 2 ক্যাটাগরির। কারণ আমি ধরো একে তৈরি করলাম, সাপোজ আমি একটা কোনো দেশকে আমরা জয় করলাম, জয় করার পর কি করবো, এই দেশটাকে আইদার আমি ইউনিয়ন টেরিটরিতে রাখবো, নাহলে আমি কি করবো, স্টেটে রাখবো। তাহলে আমার কিন্তু ফার্স্ট শিডিউলের লিস্ট আছে দুটো, একটা কিসের, ইউনিয়ন স্টেটের লিস্ট আছে, আর একটা আছে ইউনিয়ন টেরিটরি। তৃতীয় কেন এই জিনিসটা নাই, কারণ এটা বলছে এটাকে আমরা যখনই একটাকে অ্যাকোয়ার্ড করবো, আইদার আমরা এখানে ফেলবো নাহলে এখানে ফেলবো, আইদার ওকে স্টেট বানাবো নাহলে আমরা ইউনিয়ন টেরিটরি বানাবো, সিম্পল জিনিস। ওকে, তাহলে আমাদের এই আর্টিকেলস হয়ে গেল। এই আর্টিকেলস কি বলছে, আমার নাম বলছে, আর কি বলছে, আমার দেশের কথা বলছে, দেশে কটা রাজ্য আছে, রাজ্যের কথাটা কি বলছে, যে একটা ফার্স্ট শিডিউলে উল্লেখ থাকবে,
উল্লেখ থাকবে, দেখো স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল, দেয়ারফর শ্যাল বি স্পেসিফাইড, স্টেট আর তার টেরিটরিটা একদম ক্লিয়ার কাট উল্লেখ থাকবে। এখানে তো নাম দেওয়া নাই, তাহলে আমার ওই ফার্স্ট শিডিউলে কি থাকবে, নাম, পরপর পরপর স্টেট গুলোর নাম। ইন্ডিয়ান টেরিটরি কি, টেরিটরি অফ স্টেট একটা, ইউনিয়ন টেরিটরি আর মেবি অ্যাকওয়ার্ড। তাহলে অ্যাকওয়ার্ড যদি আমরা করি তো এখানে আসবে, তাহলে আমাদের এখানে আসবে লিস্টে। তাহলে আমাদের এখানে লিস্ট হচ্ছে একটা দুটো, একটা হচ্ছে স্টেট, একটা ইউনিয়ন। তাহলে আমরা ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রেও দেখো লেখা আছে ফার্স্ট শিডিউলে আমাদের মেনশন থাকবে। তাহলে এখানে থাকবে ফার্স্ট শিডিউলে ইউনিয়ন টেরিটরি আর ইউটি থাকবে, আর এটা ইউএস, ইউনাইটেড অফ স্টেট। তাহলে সিম্পলি এই দুটো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের দেখলাম এই আর্টিকেলস এর গল্প শেষ। এবার তাহলে আমি চলে যাব দ্বিতীয় নম্বর আর্টিকেলস। দ্বিতীয় নাম্বার আর্টিকেলসে আমরা একটা জিনিস বললাম, দ্বিতীয় নাম্বার আর্টিকেলসটা একটু মজার বিষয় আছে। তাহলে এক নম্বরটা বুঝিয়ে গেছি আমরা। দ্বিতীয় নাম্বার আর্টিকেলস হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। তাহলে আমরা অ্যাডমিট করছি না এস্টাবলিশ করছি, এটা হচ্ছে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। ফিউচারিস্টিক চিন্তা ভাবনা মানে কি, এখানে আমরা কি, এটা আমাদের আজ পর্যন্ত আর্টিকেলস নাম্বার 2টাকে আমরা ইউজ করিনি। ফিউচারিস্টিক আমাদের চিন্তা ভাবনা, ঠিক আছে। ফিউচারিস্টিক চিন্তা ভাবনা মানে কি, ধরো পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু ইউনিয়ন অর এস্টাবলিশ এ নিউ স্টেট অন সাচ টার্ম এন্ড কন্ডিশন অ্যাজ ইট থিংস ফিট। তাহলে আমাদের এখানে কি করতে পারে, আমাদের দুটো জিনিস এখানে ঘটতে পারে, যে আমরা কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা নতুন স্টেটকে আমরা অ্যাডমিট করে নিচ্ছি বা এস্টাবলিশ করছি। দুটো, এটা ফিউচারিস্টিক মানে ইন দ্য সেন্স কি, ধরো আমার এখানে পাশের দেশে একটা একটা জায়গা আছে, একটা এরিয়া আছে, যেটা আমার অলরেডি এস্টাবলিশড হয়ে আছে, কারো অধীনে আছে, কারো দেশ হিসাবে আছে, সেটা আমরা কি করছি, আমরা ওকে আমাদের সাথে অ্যাডমিশন নিয়ে নিলাম, মানে আমাদের এরিয়াভুক্ত করে নিলাম। এটা গেল একটা আমাদের এই কনসেপ্টটা, আমাদের কি অ্যাডমিশন, আমাদের অ্যাডমিশনস কথার অর্থ অ্যাডমিশনস অফ নিউ স্টেট। তাহলে এটার ক্ষেত্রে কি আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, আর্টিকেল 2 কি বলছে, অ্যাডমিশনস, আর এটা কি বলছে, এস্টাবলিশমেন্ট। কিসের, নিউ স্টেট, নতুন রাজ্যের অ্যাডমিশন হয়ে গেল আমাদের মধ্যে, আর কি হলো, বা এরকম হতে পারে যে এস্টাবলিশড করা হলো, নতুন ভাবে তৈরি করা হলো। অ্যাডমিশন মানে কি, অলরেডি আছে যে জিনিসটা আমার মধ্যে ঢুকলো, আর এটা কি একটা নতুন জিনিস তৈরি করা হলো। তাহলে পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অর এস্টাবলিশড, তাহলে আমার কি হচ্ছে, অ্যাডমিট করতে পারি আর এস্টাবলিশ করতে পারি নিউ স্টেট অন সাচ টার্মস এন্ড কন্ডিশন এজ থিং ফিট। তাহলে আর্টিকেলস 2 আমার সিম্পলি আমার বোঝাচ্ছে, কি বলছে, যে আর্টিকেলস 2 দ্বারা আমরা কি করতে পারি, যে কোনো আমরা একটা নতুন স্টেটকে আমরা অ্যাডমিশন করতে পারি, মানে অলরেডি ইট এক্সিস্ট, কোনো না কোনো জায়গায় এক্সিস্ট করছে স্টেটটা, সেটা আমার দেশে নাই, পাশের দেশে হতে পারে বা কোনো জায়গা হতে পারে, বা অ্যাকচুয়ালি স্টেটটা আছে, জাস্ট আমরা আমাদের মধ্যে অ্যাডমিট করে নিলাম। এই প্রভিশনটা তাহলে আমার, এটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা কেন, আজ নাই হতে পারে, আমরা দেখলাম যে আমাদের স্টেট আছে, আমরা পরের আর্টিকেলে যে এই জিনিসটা ভালো বুঝবো, যে আমার নাম চেঞ্জ করছি, বাউন্ডারি চেঞ্জ করছি, এই এরিয়া ওকে দিচ্ছি, ওকে নিচ্ছি, এটা তো খুব ভালো আমাদের মধ্যে হচ্ছে। তাহলে হতেই পারে এরকম কোনদিন তারা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা রেখেছিল জন কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেরকম হতেই পারে যে আমরা আমরা কি করতে পারি, একটা নতুন রাজ্যকে আমরা তৈরি করব, বা বাইরে থেকে কেউ আসবে বা জিতবো, যে কোনো জিনিস হতে পারে আমরা। তাহলে সেক্ষেত্রে কোনো গিফট পেলাম, কোন একটা স্টেট নিজেকে কি করলো, দিয়ে দিল, যে দেখা যে বাংলা কোন একটা দেশ তার ছোট্ট এরিয়াকে ইন্ডিয়াকে দিয়ে দিল, তাহলে আমরা কি করছি, তাহলে এরকম তো হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা কি করব, অ্যাডমিশন, মানে আমাদের কোন একটা এক্সিস্ট এরিয়াকে আমরা নিজের মধ্যে অ্যাডমিট করছি। আর এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে বলছে, বোঝাতে চাইছে কি, এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে ধরো একটা আন্দামান নিকোবরের ওখানে আর একটা নতুন দ্বীপ জেগে উঠলো, ঠিক আছে, নতুন দ্বীপ একটা জেগে উঠলো, তাহলে কি হলো, তাহলে সেই এরিয়াটাকে কি আমাদের এরিয়াতে নিতে হবে, তাহলে ওই জায়গাটাকে আমরা একটা স্টেটকে তৈরি করলাম, যে আমাদের মধ্যে নিজের মধ্যে নিলাম, স্টেট তৈরি হতেই পারে বঙ্গোপসাগরে, বা এতে একটা কোনো নতুন দ্বীপ আসলো, বা আমাদের আমাদের কি বলবো, আমাদের হিমালয়ের উপরের দিকে, নিচের দিকে, যেটা আমাদের দেশের মধ্যে নেপাল ডিমান্ড করে, বা কিছু কিছু একটা এরিয়া দেখলাম, আমরা নিজেরা এরিয়া দেখলাম, মানে আনক্রোস্ট এরিয়া, মানে কেউ দখল করেনি, আমরা কি করলাম, ওটাকে দখল করলাম, আমরা দেশ বানালাম, যে আমরা নিজের মধ্যে নিয়ে নিলাম, এটা হতে পারে। তাহলে এই দুটো
আমার কি ক্ষেত্রে বলছে, তাহলে আর্টিকেল 2 বলছে শুধুমাত্র যে আমার ফিউচারিস্টিক চিন্তা ভাবনা আমি কোনো একটা দেশকে বাইরে থেকে পাবো, আইদার তারা আমার কাছে আসলো, বা আমার একটা ব্যারেন ল্যান্ড আছে বা ভ্যাকান্ট ল্যান্ড আছে, যে ল্যান্ডটাকে আমরা কি দেশ হিসাবে তৈরি করলাম, দিয়ে আমাদের মধ্যে নিয়ে এলাম। তাহলে সিম্পল জিনিস আমার 2 নম্বর আর্টিকেলস চলে গেল। এবার গেল আমার 3 নম্বর আর্টিকেলস। 3 নম্বর আর্টিকেলস এর মধ্যে সিম্পল জিনিস, একদম একদম সিম্পল জিনিস, কি বলছে, ফরমেশন অফ নিউ স্টেট। আমরা ছোট্ট করে বলবো ফরমেশন অফ নিউ স্টেট। ফরমেশন অফ নিউ স্টেট, আমরা নতুন রাজ্য তৈরি করতে পারি। তাহলে 2 নম্বরের এখানে মধ্যে একটু ডিফারেন্স আছে। 2 নম্বর কিন্তু যেটা আমার মধ্যে এখন অলরেডি নেই, নতুন ভাবে আসবে। আর এখানে কি বলছে, আমার মধ্যে অলরেডি যেগুলো আছে, যে স্টেট গুলো, তার যে নাম হ্যান ত্যান এইসব অনেক চেঞ্জ হয় না, দেখবে সেইগুলো করার জন্য আমার আর্টিকেলস নাম্বার 3 লাগছে। কি, ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়া, বাউন্ডারিজ এন্ড নেম এক্সিস্টিং অফ স্টেট। এখানে কোন কথাটা বলছে, ফরমেশন অফ নিউ স্টেট and alteration of area, boundaries or name of কি existing state। এই existing state ক্ষেত্রে আমরা ফরমেশন অফ নিউ স্টেট করতে পারি, অল্টার এরিয়া করতে পারি, এরিয়া অল্টার করতে পারি, বাউন্ডারি চেঞ্জেস করতে পারি, নেম চেঞ্জেস করতে পারি। তাহলে ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট। তাহলে সাপোজ ধরো এখানে এই কথাটা ব্যাখ্যা আমি কি করে বোঝাচ্ছি, যেমন দেখো, ফর্ম এ নিউ স্টেট, যে কথাটা ফরমেশন অফ নিউ স্টেট, ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি, সেপারেশন অফ টেরিটরি, এরিয়াকে সেপারেট করে, আলাদা করে, ফ্রম এনি স্টেট অর ইউনাইটিং টু স্টেট অর মোর স্টেট অর পার্ট অফ স্টেটস অর বাই ইউনাইটিং এনি টেরিটরি অফ পার্ট অফ স্টেট। এখানে সিম্পল, আমি এত কিছু কথা বুঝবো না, আমি কথা বুঝবো, ধরো এখানে পরপর আমার 2টো স্টেট আছে, ঠিক আছে, এখানে কতগুলো কন্ডিশন হতে পারে, দেখো, একটা কি করলাম, আমি এই এরিয়া দুটো নিয়ে একটা স্টেট বানিয়ে দিলাম, তাহলে কটা হলো, 3টে। আবার এরকম হতে পারে যে আমি টোটালটাকে একটা স্টেট বানিয়ে দিলাম। কত রকম কন্ডিশন হতে পারে, দেখো, প্রত্যেকটা কন্ডিশন, ফর্মে নিউ স্টেট, সেপারেশন অফ টেরিটরি বাই ইউনিট। তাহলে আমরা সেপারেশন অফ নিউ স্টেট, ফর্মে নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট। তাহলে আমি কি করলাম, এই একটা দেশ সেপারেট করলাম, টেরিটরি এতটুকু আলাদা করে দিলাম, কি করলাম আমি, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, একটা কন্ডিশন তাহলে আমার মিলে গেল। আর একটা কি বলছে, বা ইউনাইটিং টু অর মোর স্টেট, কি হলো, এখানে একটা স্টেট, এখানে একটা স্টেট, রাজ্য, আমি কি হলাম, দুটোকে এক করে দিলাম, একটা নতুন রাজ্য তৈরি করে দিলাম। আরটা কি হতে হবে, তাহলে এখানে আমি কিছু করলাম, এটাকে ভেঙে আলাদা করলাম। আচ্ছা, আরটা কি করলাম, আমরা দুটোকে এক করে দিলাম। আরেকটা কি করলাম, আমরা মোর স্টেট আর পার্ট অফ স্টেট। আরেকটা কি করলাম, যে আমরা এখান থেকে 3টে স্টেট, তাহলে সেক্ষেত্রে কি করলাম, এখান থেকে একটু নিলাম, এইটুককে নিয়ে আমরা একটা স্টেট বানালাম, হতেই পারে। আরটাকে বা ইউনাইটিং এনি টেরিটরি অফ দ্য পার্ট অফ এনি স্টেট, এই যে এই জিনিসটা। তাহলে আমাদের এই 4টা কন্ডিশন, আমাদের এই 4টে 5টা কন্ডিশন, আরো কন্ডিশন বাড়তে পারে, দেখা যায় 5টা স্টেটের কিছু কিছু নিয়ে একটা স্টেট বানাতে পারলো, হতেই পারে। তাহলে আমরা কি দেখছি এখানে, যে এই কন্ডিশনটা তাহলে আমরা বুঝে গেলাম কি, যে আমরা কোন স্টেট, মানে যেগুলা এক্সিস্ট করছে ভারতবর্ষে, হ্যাঁ, এখন ইন্ডিয়াতে যা স্টেট গুলো আছে সেগুলো কোনো একটা অল্টারেশন, কিছু নিলাম, কিছু দিলাম, দুটো ইউনিট করে, সেটা একটা। আর কি বলছে এটা, তার মানে এই আর্টিকেল নাম্বার 3 সবসময় আমার কি বলবে, আর্টিকেল নাম্বার 3 বলবে শুধুমাত্র আমার যে স্টেট প্রেজেন্ট আছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর টু ফিউচারিস্টিক চিন্তা ভাবনা যদি আমাদের কাছে কোনো, কি বলছে, ইনক্রিজ অফ এরিয়া অফ ইন স্টেট। তাহলে আমি যদি এরকম দুটো স্টেট আছে, আমি কি করলাম, এই এরিয়াটাকে নিয়ে এটাকে করে দিলাম, তাহলে কি হলো, এর এরিয়া কমলো, এর এরিয়া বেড়ে গেল। তাহলে ইনক্রিজ অফ এরিয়া অফ এন স্টেট, ডিমিনিশ অফ, তাহলে আমি যদি একটাকে বাড়াই তাহলে একটা তো কমবে, তাহলে একটা কমলো। এই কন্ডিশন গুলো দেখো, একটা বাড়লো মানে একটা কমলো। অল্টারেশন, অল্টার বাউন্ডারি অফ স্টেট, সেক্ষেত্রে কি দেখো, এরকম দুটো স্টেট আছে, সেক্ষেত্রে কি হলো, এই জায়গাটা এঁকে দিলাম, এই জায়গাটা এঁকে দিলাম, এরকম হলো। সাপোজ এরকম, এদিকে চলে গেল, এদিকে চলে গেল, অল্টার করে দিল। অল্টার নেম, আমরা নামের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এটা যা আমাদের এটা চেঞ্জ করে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের বলি, একটা কন্ডিশন আছে দুটো, এই এই জিনিসটা আমাকে করার জন্য, নাম চেঞ্জেস বাই করার জন্য দুটো কন্ডিশন, একটা কন্ডিশন আছে ফার্স্ট,
যে আমাদের এই কন্ডিশনসটা পাওয়ার জন্য এই পার্লামেন্টে এই চেঞ্জেস আনার জন্য যে বিলটা আসবে সেই বিলটা কিন্তু প্রেসিডেন্টের রিকমেন্ডেশন মাস্ট। প্রেসিডেন্ট রিকমেন্ড যদি করে তবেই পার্লামেন্ট এই বিলটাকে ইন্ট্রোডিউস করতে পারবে এবং এই চেঞ্জেস গুলো আনতে পারবে। তাহলে এই যে আমরা আর্টিকেল নাম্বার 3 দেখছি, এই আর্টিকেল 3 এর মধ্যে কিন্তু মাস্ট দুটো জিনিস হচ্ছে, সেটা হলো কি, একটা হচ্ছে যেই বিলটা কিন্তু প্রেসিডেন্টকে ইন্ট্রোডিউস করা লাগবেই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি ইন্ট্রোডিউস করে তবে এই বিলটা চলবে। আচ্ছা, আরেকটা জিনিস কি আছে, যে এই প্রপোজাল যে এরিয়া বা যে স্টেটকে মানে যে স্টেটকে নিয়ে আছে সেই স্টেটের লেজিসলেচারে কিন্তু এই বিলটা কি করবে, আমাদের পাঠানো হবে। কেন? তাদের পয়েন্ট অফ ভিউ নেওয়ার জন্য। তাদের পয়েন্ট অফ ভিউর জন্য প্রেসিডেন্ট কি করলো, প্রেসিডেন্টের রিকমেন্ডেশনে কি করলো, আমাদের ইন্ট্রোডিউস হবে। তার আগে আমরা কি করলাম, রিকমেন্ডেশনের সময় আমরা কি করলাম, where the proposal content the bill affect the area boundary of the bill has been referred by the president to the legislature of the state। হ্যাঁ, আমাদের প্রেসিডেন্ট কি করবেন তখন, ওই যে বিলটা আছে সেই যেই এরিয়াটাকে এফেক্ট করবে বা নাম চেঞ্জেস এরিয়ার জন্য, নামের জন্য, বাউন্ডারির জন্য, সেই স্টেট লেজিসলেটর কি করবে, বিলটাকে পাঠানো হবে। কেন পাঠানো হবে? এক্সপ্রেসিং ইটস ভিউ, তাদের ভিউ পয়েন্ট দেখার জন্য। এবং কি করা যাবে, উইদিন সাচ স্পেসিফিক টাইম লাইন, আমাদের একটা নিজস্ব টাইম লাইন বেঁধে দেওয়া যাবে। সেই টাইম লাইনের মধ্যে তারা তাদের ওপিনিয়ন দেবে। কিন্তু এরকম একটা কথা বলে দিই যে প্রেসিডেন্ট মে অ্যালাউ দ্য পিরিয়ড অর নট অ্যালাউড। আমাদের প্রেসিডেন্ট যদি তারা আরো ডেট চাই বা সময় চাই, সেক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যালাউ করতেও পারে আবার ডিসঅ্যালাউ করতে পারে। এবং তারা যদি কোনো চেঞ্জেস বা রিকমেন্ডেশন দেয় সেটাকে মানতেও পারে, নাও মানতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে ওই বিলটা হলো, সাপোজ বিলটা গেল, স্টেট তাদের পয়েন্ট অফ ভিউ দিল, এই স্টেট পয়েন্ট অফ ভিউ দিয়ে কোথায় পাঠিয়ে দিল, আমাদের পার্লামেন্টে পাঠিয়ে দিল। এবার পার্লামেন্টে যখন পাঠিয়ে দিল, বিলটা গেল, এবার সাপোজ এরকম হতে পারে বিলটা আবার রেকটিফিকেশনের জন্য আবার প্রেসিডেন্ট ব্যাক করলো বা কি, আবার বিলটা রিইন্ট্রোডিউস হলো। সেক্ষেত্রে কিন্তু বারবার প্রত্যেকবারের মতো ওই স্টেটের কোনো পারমিশনস বা ওদের পয়েন্ট অফ ভিউ এর প্রয়োজন হয় না। একবার জাস্ট ওরা দিল, ওদের পয়েন্ট অফ ভিউ দেবে। তাহলে আমাদের এখানে কন্ডিশন একটা কি, যে প্রেসিডেন্টকে ওই বিলটা কি করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে। প্রেসিডেন্টের ইন্ট্রোডাকশন ছাড়া এইরকম চেঞ্জেস এর বিল কিন্তু পার্লামেন্টে অন্য কেউ আনতে পারবে না। আর এটা কি, সেই লেজিসলেচার, যেই লেজিসলেচার স্টেট লেজিসলেচারে এফেক্ট করতে পারে, নাম চেঞ্জ এরিয়াতে, সেই লেজিসলেচারের প্রেসিডেন্ট কি করবে, সেই বিলটা তাদের পয়েন্ট অফ ভিউ বা এক্সপ্রেশন অফ ভিউর জন্য পাঠাতে পারে। সেখানে টাইম লাইন ফিক্সড, সেই টাইমের মধ্যে দিতে পারে। এবার টাইম এক্সটেন্ডের ক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যালাউ করতেও পারে, নাও দিতে পারে। এবং সেই বিলটা আসার পর, ইন্ট্রোডিউস হওয়ার পর যদি চেঞ্জেস হয়, আবার হয়, সেক্ষেত্রে সে বিলটা একবার যাওয়ার পর আবার চেঞ্জেসের জন্য পার্লামেন্টে পাঠানো হলো, সেই ক্ষেত্রে কিন্তু বারবার স্টেট লেজিসলেচার পাঠানোর কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে সিম্পল। তাহলে আমার গেল এবার পার্ট নাম্বার 3 আমার চলে গেল। এবার দেখো, এবার গেল আমাদের লাস্ট আর্টিকেল কিসের, আমাদের কনস্টিটিউশনের ইউনিয়ন এন্ড টেরিটরি। এটা কি বলছে, ল মেড আন্ডার আর্টিকেলস 2 and 3। আমাদের এই 2 আর 3 নাম্বার দিয়ে পড়লাম। 1 নাম্বার দিয়ে কিছু নাই, নাম বলা আছে, আর কি বলা আছে, যে স্টেট এর কি কি ক্যাটাগরি, একটা কি স্টেট, ইউনিয়ন, আর একটা আমরা ভবিষ্যতে যেটা পাবো। এই তিনটে জিনিস আমাদেরকে শুধু পার্ট 1 এ বলা আছে। পার্ট 2 এ কি বলছে, আর্টিকেল 2 এ কি বলছে, যে আমরা কিভাবে ফিউচার স্টেট কিভাবে তৈরি করবো, অ্যাডমিশন এস্টাবলিশ। আর পার্ট 3 তে কি বলছে, এক্সিস্টিং যে আমার স্টেট আছে তার চেঞ্জেস আনার জন্য কি করব। আচ্ছা, তাহলে এবার কি, পার্ট 4 কি বলছে, ল মেড আন্ডার আর্টিকেলস 2 and 3 প্রোভাইড ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য ফার্স্ট and fourth শিডিউল and supplemental incidental consequential matters. Any law referred to in the article number 2 and 3 shall contain such provision for the amendment of the first schedule and fourth as necessary. If the provision of the law may be contained. আমাদের যে কোনো সিম্পল, আমি যেটা বলছি যে আমাদের পার্লামেন্ট যে ল বানিয়েছে, সেই লর মধ্যে আমাদের 2 এবং 3 নম্বর আর্টিকেলস এর মাধ্যমে যে আমাদের যে চেঞ্জেস গুলো আসবে, সেই চেঞ্জেস গুলোর ক্ষেত্রে আমাদের কি, যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা
সিম্পল মেজরিটিতে আমরা এই চেঞ্জেস গুলো করতে পারবো। আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কি 368 এর মধ্যে আমরা দেখি স্পেশাল মেজরিটি টাইপস আছে 2-3 রকম, যার মধ্যে আমরা কি করি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা করি। কিন্তু এখানে কি বলছে 4 নম্বর আর্টিকেলস বলছে যে ল 2-3 এ আমাদের যে প্রোভাইড করা আছে ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য ফোর্থ শিডিউল অফ সাপ্লিমেন্টারি, আমাদের ফার্স্ট আর ফোর্থ শিডিউল চেঞ্জেসের জন্য অ্যামেন্ডমেন্টের জন্য যে আছে সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা দেখব সেক্ষেত্রে আমাদের সেই চেঞ্জেসের ক্ষেত্রে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার নাই। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমরা কি বুঝি, সেটা হচ্ছে যেই অ্যামেন্ডমেন্টটা আমাদের 368 এর আন্ডারে পড়ছে। এই অ্যামেন্ডমেন্ট গুলো কি, এই চেঞ্জেস গুলো করলে আমরা এখানে সীমাবদ্ধ। এই আর্টিকেলস গুলো চেঞ্জ করার জন্য 368 আর্টিকেলস এর আমাদের হেল্প নেওয়ার দরকার নাই। এগুলো মোটামুটি আমাদের সিম্পল মেজরিটিতেই আমাদের হয়ে যায়। ওকে, তাহলে আমাদের সেম সিম্পল থিওরি, আমাদের আর্টিকেলস নাম্বার 2 and 3 কে আমরা ওই 2-3 এ যা ল আছে সেই লটাকে লেজিটিমেট করছে কে আর্টিকেল নাম্বার 4। ওই দুটো সিস্টেমে আমরা যে নতুন স্টেট চাইবো, নতুন স্টেট করব, নতুন স্টেট আমরা ফর্ম করব নতুন, তাহলে দেখো সিম্পল যদি আমি বোঝাই আর একটু বলি, আর্টিকেল নাম্বার 2-3 কিন্তু শেষ কথা, মানে শেষ কথা মানে ওর বাইরে আর কোনো কিছু নাই। আমরা কি হতে পারে একটা নতুন স্টেট কোথা থেকে পেতে পারি, একটা কন্ডিশন। আরেকটা হতে পারে আমার ভিতরে যে স্টেট গুলো আছে সেই স্টেট গুলো চেঞ্জেস হতে পারে। এর বাইরে কিছু হবে কি, একটা কোনো জিনিস বাইরে থেকে স্টেট আমরা পাচ্ছি, সেই কন্ডিশনস কি আমরা কোন একটা এক্সিস্টিং স্টেট আমাদের মধ্যে নিচ্ছি, বা একটা কোনো নতুন এরিয়াকে আমরা স্টেট রূপে তৈরি করে আমরা মধ্যে নিচ্ছি, দুটোই জিনিস হবে। এর বাইরে তো কিছু হচ্ছে না, কেউ একটা নতুন এক্সিস্টিং স্টেট আসছে বা আরটা কি হতে পারে আমাদের নিজেদের মধ্যে যে স্টেট গুলো আছে তার কিছু চেঞ্জেস হতে পারে। তাহলে এই দুটোই আছে, আর এটা জাস্ট নাম নাম এন্ড কি কি আছে, মানে কি কি আমাদের ইউনিয়ন কি স্টেট কি এর ডেফিনেশন আছে। তাহলে আমাদের আর্টিকেল নাম্বার 2 and 3 তে যেটা বলছে সেটা আমাদেরকে ইনশিওর করছে কে আর্টিকেল 4। তাহলে আর্টিকেল 4 এর দ্বারা আমরা কি বলছি যে আমাদের আর্টিকেল 2 and 3 যেটা বলছে সেক্ষেত্রে পার্লামেন্ট যেটা ফিট মনে করে নেসেসারি মনে করে সেটা করতে পারে, এবং সেটা চেঞ্জেস যে নেসেসারি চেঞ্জেস আছে সেটা করার জন্য আমাদের কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নাই। এটা কি যে 4th নম্বর শিডিউলে। এবার একটা মজার বিষয় আছে, তাহলে 4th নম্বর শিডিউল আমরা শেষ করে দিলাম একটা আর্টিকেল। এবার আমাদের ফার্স্ট শিডিউল, আমাদের শিডিউল যে বলেছিলাম, তাহলে ফার্স্ট শিডিউল আমরা কোথায়, এই যে আমাদের পার্ট নাম্বার 1 আছে, এই পার্ট নাম্বার 1 এর যে আর্টিকেলস গুলো আছে এই আর্টিকেলস গুলো আমাদের দুটো শিডিউলে আমরা পাই। একটা পাই ফার্স্ট শিডিউলে ফার্স্ট, আরটা পাই ফোর্থ। কেন? হ্যাঁ, এটা কেন বলছি, তাহলে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের এই পার্ট 1 এর যে আর্টিকেল গুলো আছে 1 থেকে 4 পর্যন্ত, 1টা 2টো 3টে 4টে, সেই আর্টিকেলস এর মধ্যে কিছু বলছে যেটা আবার আমরা কোথায় পাচ্ছি ফার্স্ট এন্ড ফোর্থ শিডিউলে। কেন? কারণ আমরা ফার্স্ট শিডিউল যখন দেখব, ফার্স্ট শিডিউলে আমরা কি দেখছি, ফার্স্ট শিডিউলে বলছে কি, ফার্স্ট শিডিউলে আছে ইউনিয়ন অফ স্টেট আছে, ইউনিয়ন টেরিটরিজ আছে। আমি একটু আগে বুঝালাম যে পার্ট আর্টিকেল নাম্বার 1 এ বলছে ইউনিয়ন অফ স্টেট, ইউনিয়ন অফ টেরিটরি এন্ড স্টেট মে বি অ্যাকুয়ার্ড, কোনো ভবিষ্যতে পাওয়া যাবে। তাহলে যাই আমরা অ্যাকুয়ার্ড করব সেটা আমরা আইদার ইউনিট অফ স্টেট, ইউনাইটেড অফ ইউনিয়ন অফ স্টেটে থাকবে, নাহলে ইউনিয়ন অফ টেরিটরিতে থাকবে, দুটোর মধ্যেই থাকবে। তাহলে ফার্স্ট শিডিউলে কি বলছে, ফার্স্ট শিডিউলে আমাদের লিস্ট আছে, আমাদের তো এখানে লিস্ট পাচ্ছি না যে আমরা কোন রাজ্য কি হ্যান ত্যান, আমাদের কটা রাজ্য, কটা রাজ্যের নাম কি, তার এরিয়া কি, কবে এসছে কি আছে, সেটা তো এখানে নেই, এয়ারটেগুলো নেই। দেখো এখানে জাস্ট বলে দিয়েছে। তাহলে কিসে আছে, ফার্স্ট শিডিউলে একদম নাম ধরে ধরে আমাদের 28টা যে এখন রাজ্য আছে তার নাম, 8টা দিয়েছে তার নাম। তাহলে আমরা যা কিছু আমরা ফার্স্ট শিডিউলে বলছি, ফার্স্ট শিডিউলের লিস্ট আছে সেটা কিন্তু একে বলছে। তাহলে আমরা ফার্স্ট শিডিউল নিয়ে যখন আলোচনা করছি, ফার্স্ট শিডিউল আমরা কাকে নিয়ে, এই যে কনসিকুয়েন্স, এই যে এরিয়া, এই স্টেট বা ইউনিয়ন যে লিস্ট তো আসছে এখানে, ফার্স্ট শিডিউলে যে দুটো লিস্ট সেটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে। তাহলে আমাদের ফার্স্ট শিডিউল কাকে নিয়ে আলোচনা করছে, আর্টিকেল নাম্বার 1। আরেকটা কাকে বলছে, আরেকটা এই 2-3 মিলে তো 4 হচ্ছে, 2-3 এর
যে আর্টিকেলস কে এম্পাওয়ার করছে কে 4 নাম্বার আর্টিকেলস। তাহলে 2-3 এর মাধ্যমে আমরা ভবিষ্যতে কোনো একটা পেতে পারি, দেশ পেতে, রাজ্য পেতে পারি বা কিছু পেতে পারি। সেটা পাওয়ার কথা কে বলছে? আর্টিকেল নাম্বার 4 বলছে। তাহলে আমাদের ফার্স্ট শিডিউলে কি? ফার্স্ট শিডিউলে আমরা কি পাচ্ছি? শুধু লিস্ট। তাহলে আমার এই দুটো আর্টিকেলস এর লাস্ট কনক্লুশন হচ্ছে আর্টিকেল নাম্বার 4। তাহলে ফার্স্ট শিডিউলে কি পাচ্ছি? আমি লিস্ট পাচ্ছি। তাহলে ফার্স্ট শিডিউল মূলত যদি আমরা যদি দেখি তাহলে আলোচনা করছে কাকে? আর্টিকেল নাম্বার 1 এন্ড 4। ওকে, কারণ আমাদের ফার্স্ট শিডিউলে কি হচ্ছে? শুধু লিস্ট আছে, ইউনাইটেড স্টেটের লিস্ট আর ইউনিয়ন টেরিটরি লিস্ট। তাহলে আমার ফার্স্ট শিডিউল আলোচনা করছে কি কাকে? 4 1 নিয়ে আর 4 নিয়ে, যা ওখানে সিরিয়াল আছে। তার মানে লাস্ট আমরা এটা বলতে পারি ফার্স্ট শিডিউলে এটাই, যে আমাদের যে এখন যতগুলো রাজ্য ইউনিয়ন টেরিটরি আছে তার লিস্ট কোথায় থাকবে? ফার্স্ট শিডিউলে। তাহলে রাজ্য আর স্টেটের লিস্টগুলো আমরা কিভাবে পাচ্ছি? একটা পাচ্ছি এখান থেকে যে ইউনিয়নের নাম XYZ। আরেকটা কোথা থেকে পাচ্ছি? 4 নাম্বার থেকে পাচ্ছি। কারণ 2 আর 3 কন্ডিশন দিচ্ছে, বলছে এটার জন্য এটার জন্য, কিন্তু 4 নাম্বার কি বলছে? 2 আর 3 যা আছে সেটা করতে হবে কিভাবে? 2 আর 3 বলছে এটা নতুন আমরা স্টেট নেব, আর একটা এক্সিস্টিং স্টেটকে আমরা অল্টারনেশন আনতে পারবো। তাহলে 2-3টাকে আমার পাওয়ার দিচ্ছে কোথায়? 4 নাম্বার আর্টিকেলে, যে 2-3 যা আছে সেটা করার জন্য কোনো রাখবে না, পার্লামেন্ট যেটা মনে করবে তার জন্য কোনো অ্যামেন্ডমেন্ট লাগবে না, স্পেশাল মেজরিটিতেই হয়ে যাবে। সেটা কোথায়? 4 নাম্বারে বলছে। তাহলে তাহলে বুঝতে পারলাম আমরা এই দুটো পার্ট মিলে কোথায় পাচ্ছি? একটা লিস্ট পাচ্ছি। এই দুটো হলে আমরা কি পাচ্ছি? একটা লিস্ট পাচ্ছি। কিসের? স্টেট আর ইউনিয়ন। সেটা মেনশন করা আছে কোথায়? ফার্স্ট শিডিউলে। তাহলে আমরা ফার্স্ট শিডিউল কাকে নিয়ে আলোচনা করছে, যদি আমরা ওরকম প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমার 1 আর 4 নাম্বার আর্টিকেলস কে নিয়ে, আর এটা কনসিকুয়েন্স। আর একটা কি আমরা দেখব, যেমন আমাদের এটা আমরা ফোর্থ শিডিউলেও কিন্তু আমাদের আর্টিকেল 4 কে নিয়ে আলোচনা করছি। কেন আলোচনা করছে? যে আমাদের যে লিস্ট বা হলো, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে ফোর্থ শিডিউলে কেন, যে ফোর্থ শিডিউল বলছে যে আমাদের রাজ্যসভার যে নাম্বার আছে, ধরো আমাদের রাজ্যসভাতে 233টা সিট আছে রাজ্যসভা। এবার ওই 233টা সিট কোন রাজ্য থেকে কটা হবে সেটা কিন্তু একদম ক্লিয়ার কাট ফোর্থ শিডিউলে বলা আছে। ফোর্থ শিডিউলে ক্লিয়ার কাট যে অন্ধ্রপ্রদেশ থেকে এতগুলো, ওয়েস্ট বেঙ্গল থেকে এতগুলো, পরপর একদম 233টা ভাগ করা আছে। তাহলে আমার যে 233টা নাম্বার আসছে কোথা থেকে? ফোর্থ শিডিউল থেকে। আমরা কি বলছি? যে ফোর্থ শিডিউল আমাদের রাজ্যসভার যে সিট গুলো আছে তার অ্যালোকেশন হচ্ছে ফোর্থ শিডিউল করে দিয়েছে, যে এই স্টেটে এতগুলো, এই স্টেটে থাকবে এতগুলো। তাহলে স্টেট গুলো আমরা কোথায় পাচ্ছি? স্টেট গুলো পাচ্ছি আমরা কিন্তু কোথায় পাচ্ছি? আমরা ফার্স্ট শিডিউলে আর আর্টিকেল নাম্বার 4 এ আমরা দেখতে পারি। তাহলে আমাদের যে ফোর্থ শিডিউল আছে সেই স্টেট ওয়াইজ আমাদের সিট অ্যালোকেশনস আছে। তাহলে আমরা দেখব ফোর্থ শিডিউলও কাকে নিয়ে আলোচনা করছে। ফোর্থ শিডিউলও কিন্তু আমাদের ইউনিয়ন এন্ড টেরিটরির পার্ট নাম্বার 1 কে নিয়ে আলোচনা করছে। কারণ আমার যে রাজ্যগুলো আছে সে রাজ্যের কটা, রাজ্যের কতগুলো করে আমাদের সিট থাকবে সেটা কিন্তু ওখানে ক্লিয়ার কাট ডিমার্কেশন দেওয়া আছে। এটা চলে গেল আমার ইউনিয়ন পার্ট নাম্বার 1। আর কিচ্ছু নেই এটাতে। এবার আমরা জাস্ট আমার কিছু কোশ্চেন আছে, আমরা একটু দেখে নাও। আমরা এটা অলরেডি পড়ে নিয়েছি। কে ইন্ডিয়া, ভারত, ইউনিয়ন স্টেট শ্যাল বি ক্লাসিফাইড 3 ক্যাটাগরি। কি? ইউনিয়ন টেরিটরি, Indian territory that acquired maybe government. What is admission established on new state are not part of the India. ইন্ডিয়ানের মধ্যে তারা পার্ট নাই, এখন পার্ট নাই। অ্যাডমিশন আমি ভালো করে এগুলো পড়ে দিয়েছি। ডিটেলস ডিলস উইথ ইন্টারনাল রিঅ্যাডজাস্টমেন্ট, হয়তো একটু আগে পড়লাম। তাহলে আমার এগুলো কোনো প্রয়োজনই নেই দেখা। আচ্ছা, অল্টারনেশন অফ টু কন্ডিশনস রিগার্ড, এখানে দুটো কন্ডিশন আমি বলে দিলাম, যে কি পার্লামেন্টে অনলি প্রেসিডেন্ট করতে পারে, রিকমেন্ড করতে পারে। আর্টিকেল নাম্বার 3 কে আমরা যদি চেঞ্জেস আনতে যাই সেক্ষেত্রে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগবে। আর একটা কি, বিফোর রিকমেন্ডিং দ্য বিল প্রেসিডেন্ট হ্যাজ টু রেফার দ্য স্টেট, ওই স্টেটে পাঠাতে হয়। ওকে, লেজিসলেচারে বিফোর রিকমেন্ডিং দ্য বিল, রিকমেন্ড করার জন্য, রিকমেন্ড কে করবে? প্রেসিডেন্ট করবে। কিন্তু রিকমেন্ড করার আগে কি করতে হয় প্রেসিডেন্টকে? সেই লেজিসলেচারে তাদের ভিউ নেওয়ার জন্য তাকে পাঠাতে হবে। সেখানে প্রেসিডেন্ট নট বাউন্ড বাই দ্য ভিউ অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট কিন্তু তাদের ভিউ মানার জন্য বাধ্য নয়। সে
অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে। ইন কেস অফ ইউনিয়ন টেরিটরি রো রেফারেন্স নিডেড, যদি ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে হয় নাম চেঞ্জ বা কিছু এরিয়ার ক্ষেত্রে কোনো রেফারেন্সের দরকার নেই। প্রেসিডেন্ট ক্যান ইটসেলফ টেক এনি অ্যাকশন, নিজেই কি করতে পারে। ল মেড আন্ডার দ্য আমরা আরেকটা দেখে নিলাম, law made under Article 2 and 3 to provide for the amendment of the first schedule and fourth schedules and supplemental incident and consequence matters. Such law can be passed by the simple majority and ordinary legislation process. এই গেল আমাদের আমাদের এবার এবার আমরা কি দেখবো, একটু আমরা দেখে নেব যে ইন্টিগ্রেশন এন্ড প্রিন্সেসলি স্টেট। আমরা যখন এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, এই কোশ্চেনটা খুব আসে, আমাদের কি ছিল 552টা কিন্তু প্রিন্সেসলি স্টেট। প্রিন্সেসলি স্টেট মানে হচ্ছে সেই এরিয়াটা কোনো রাজাই কি হচ্ছে শাসন করছে তার নিজের মতো করে, কিন্তু তার যে সভরেন্টিটা, তার সার্বভৌমত্বটা কার হাতে দিয়েছে, ব্রিটিশ ইন্ডিয়ার হাতে। যাকে যখন ডাকবে যুদ্ধেতে তাকে আসতে হবে তার হেল্প করার জন্য, তার ব্রিটিশে। তাহলে আমরা কি দেখলাম, ইন্ডিপেন্ডেন্স প্রিন্সেসলি স্টেট 552টা। তার মধ্যে আমরা কি দেখলাম, 549টা ইন্ডিয়ার সঙ্গে অলরেডি জয়েন করে গেছিল। যখন আমরা কি হয়, আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করে আমাদের স্টেট গুলোকে ইন্টিগ্রেট করি। সেখানে কিন্তু 3টে আমরা স্টেট দেখেছিলাম যারা আমরা জানি পরে আমাদের কি হয় জয়েন করে। যেমন হায়দ্রাবাদ কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট একটা ছিল, জুনাগড় আর কাশ্মীর, ঠিক আছে, রিফিউজ টু জয়েন। হাউএভার ইন দ্য কোর্স অফ টাইম দে মে বি ইন্টিগ্রেটেড উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্টিগ্রেটেড করে নিয়েছিল পরে। হায়দ্রাবাদ বাই পুলিশ অ্যাকশন, হায়দ্রাবাদকে মানে মিলিটারি ফোর্স দিয়ে, জুনাগড়কে রেফারেন্ডাম দিয়ে, আর কাশ্মীরকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এগুলো আমরা পড়ে নেবো। জুনাগড়কে রেফারেন্ডাম মোডে, তাহলে 3টে মোডে কি করেছে, পুলিশ অ্যাকশন দিয়ে করেছে। জুনাগড়কে কিভাবে দখল করবো, রেফারেন্ডাম, আর কাশ্মীরকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন দিয়ে আমরা 3টে দখল করে নিলাম, আমাদের মধ্যে করে নিলাম। আমাদের যখন 1950 সালে যখন আমাদের হয়, আমাদের দেখবো আমাদের যে স্টেট গুলো আছে মোটামুটি 1956 সালের পর আমরা স্টেট গুলোকে আস্তে 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 গুছিয়ে পাই। তার আগে যখন 1950 সালে আমরা যখন দেশ স্বাধীন হলাম, আমাদের স্টেট গুলোকে এরকম 4টে পার্টে আমাদের ভাগ করেছিলাম। সিম্পলি আমরা যদি বুঝি তাহলে 4টে। কিভাবে আমরা বুঝবো, যে আমরা এখানে দেখবো যে 4টে পার্টে যে আমরা ভাগ করেছি তার একটা পার্ট হচ্ছে, এগুলো হচ্ছে কি ব্রিটিশ ইন্ডিয়া। এগুলো কি ছিল, ব্রিটিশ ইন্ডিয়া, যার ব্রিটিশ প্রভিন্স, একদম ব্রিটিশরা নিজের মতো করে কি করতো, তাদের একটা ক্যাটাগরি, যারা আমরা কি বললাম পার্ট নাম্বার 1, যাকে ব্রিটিশ ইন্ডিয়া ছিল। আরেকটা কি ছিল, এটা প্রিন্সেসলি, মানে ওই রাজদের মতো রাজারা চালাতো, তাদের একটা পার্ট। আরেকটা কি ছিল, কমিশনার, সিম্পল কমিশনার এবং কিছু প্রভিন্স, ঠিক আছে, প্রিন্সেসলি স্টেট নিয়ে হয়েছিল এটা। আমরা যখন আমরা 1950 সালে দেখলাম, তখন দেখলাম আমরা 4টে ক্যাটাগরিতে, 4টে পার্টে আমরা ইন্ডিয়াকে ভাগ করলাম। তার মধ্যে পার্ট ডি হচ্ছে, আমরা এটাকে বলি ইউনিয়ন টেরিটরি। ওই সময়, ঠিক আছে, আন্দামান নিকোবরকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ভাবলাম, এটা একটা পার্ট গেল। আরেকটা পার্ট ডাইরেক্ট যারা ব্রিটিশ ইন্ডিয়াতে ছিল তাদেরকে, একটা ব্রিটিশরা যারা ডাইরেক্ট শাসন করতো, সে একটা এরিয়াকে আমরা কি করলাম, তাকে কি করলাম পার্ট এতে বলে, সেই এইগুলো। দেন এখানে কিন্তু ধরতে গেলে এইগুলো কিন্তু অনেক যেমন আছে, এইটা যেমন দেখবো আমরা বোম্বে বলছি, কিন্তু আমার এখানে কিন্তু মহারাষ্ট্র আর গুজরাট আছে, ঠিক আছে। আমরা এই প্রভিন্সকে পাঞ্জাব হরিয়ানা আছে, ইউনাইটেড প্রভিন্সেস এই আছে, মাদ্রাজে তোমার কর্ণাটকা, তামিলনাড়ু আছে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু অনেক, আমরা যে এখন যে স্টেট আছি সেরকম নাই। তাহলে আমাদের ডাইরেক্ট যে ব্রিটিশ ইন্ডিয়া যে ছিল তার প্রথম লিস্ট হচ্ছে আমাদের পার্ট 1-এ। পার্ট 1 4টে ক্যাটাগরিতে আমরা এরকম আমাদের রাজ্যগুলোকে ইন্টিগ্রেট করে ভাগ করেছিলাম। আরটা কি, পার্ট বি হচ্ছে টোটাল 9টা ছিল কি, প্রিন্সেসলি স্টেট উইথ লেজিসলেচার। প্রিন্সেসলি স্টেটও ছিল যাদের লেজিসলেচার ছিল, সেরকম কয়েকটা আমরা কি করলাম, এইভাবে ভাগ করলাম, যার মধ্যে দেখো হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, আমরা এগুলোকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা গেল, এটা প্রিন্সেস লিস্ট। আরটা কি, এখানে কমিশনার লেজিসলেচার 4টে আগে আমরা দেখেছি, তার সঙ্গে কিছু প্রিন্সেস লিস্টকে এখানে অ্যাড করে আমরা কি করলাম, এখানে দেখলাম। যেমন আমরা জানি এই যে দিল্লি, কোর্গ, এগুলা আমরা এগুলা কি দিয়েছিলাম, একটা সময় কমিশনারেট ছিল। এগুলো আমরা কি করলাম, এগুলাকে পার্ট সি তে বললাম, আর পার্ট টি টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, তখনকার ফিগারসে। ওকে, আচ্ছা। এবার কি আমাদের হলো, যে আমাদের এবার যখন আমাদের ইন্ডিয়াতে তখন একটা সিচুয়েশন আসলো, যে আমাদের দেশগুলোকে, সরি রাজ্যগুলোকে আমরা কিভাবে ভাগ করব, ইন্টিগ্রেট করব, কিভাবে
আলাদাভাবে, তার জন্য আমরা খুব একটা ইম্পর্টেন্ট কমিশন, ধর কমিশন। দেয়ার হ্যাজ বিন এ ডিমান্ড ফর দ্য ডিফারেন্ট রিজন এন্ড পলিটিক্যাল, পার্টিকুলার সাউথ ইন্ডিয়া ফর রিজন। আমাদের তখন কি হলো, বিশেষ করে কিন্তু সাউথের দিকে কিন্তু প্রচুর প্রচুর, কেউ ক্লাসে বোর হচ্ছে? সুপ্রিম কোর্ট, কাজল রাজাক একদম সুপ্রিম কোর্ট, নো আদার দেন। আচ্ছা, তো দেয়ার হ্যাজ বিন এ ডিমান্ড ফর দ্য রিজন, যে সাউথের স্টেট গুলোর ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে অনেক রিজনস থেকে এরকম আছে যে আমরা লিঙ্গুইস্টিক বেসিসে, মানে একই রকম ভাষা যেগুলো বলছি আমরা, সেগুলো আমরা নিয়ে একটা রাজ্য তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ইন জুন এত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ধর কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ এস কে ধর। হ্যাঁ, এস কে ধর বলে একজন ব্যক্তি, তার আন্ডারে একটা কমিশন তৈরি হয়, যে কি দেখবে যে আমাদের লিঙ্গুইস্টিক বেসিসে আমাদের যদি রাজ্যকে বানানো যাবে কি, সেই জিনিসটা দেখার জন্য আমরা এখানে আমরা কি করলাম, আমরা ধর কমিশন তৈরি করলাম। সেই ধর কমিশন আমাদের ডিসেম্বর 1948 সালে কিন্তু কমিশন দিয়ে দিলাম, এবং দ্য কমিশন রিজেক্টেড লিঙ্গুইস্টিক বেসিস অফ রিকগনিশন এন্ড রিকমেন্ডেড দ্য রিঅর্গানাইজেশন। আমাদের সেই কমিশন কি করলো, লিঙ্গুইস্টিক বেসিসের যে ডিমান্ড ছিল যে ভাষার ভিত্তিতে আমরা দেশ তৈরি, রাজ্য তৈরি করব, সেটাকে পুরো রিজেক্ট করলো, এবং রিঅর্গানাইজেশন কিসে, জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি। মানে ধরো, এটার অর্থ এটাই যে একই রকম জিওগ্রাফিক্যাল এরিয়ার কন্টিনিউটি, মানে ধরো এখানে একটা বড় পাহাড় আছে বা নদী আছে, তো সেই এরিয়াটাকে ওর মধ্যেই রাখা, জিওগ্রাফিক্যাল এরিয়া বা একই এরিয়া বা জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি এরিয়াকে বলছিল, ধর কমিশন রিকমেন্ড করলো, সেটাকে নিয়ে একটা করা যেতে পারে। এবং সেইগুলো পার্ট গুলো কি বলছে, 3-4টা কন্ডিশন থাকে, ফিনান্সিয়াল সেলফ রিলায়েন্স, যে ফিনান্সিয়ালি নিজে সেলফ রিলায়েন্স, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাইবিলিটি যেখানে থাকবে, এন্ড পোটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট। এই কয়েকটা কন্ডিশনস এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা স্টেটকে বানাতে পারি। তারপরে কি হলো, আমাদের আরেকটা দেখলাম জেভিপি কমিটি। জেভিপি কি, জওহরলাল নেহরু, বল্লভ ভাই প্যাটেল এন্ড পট্টনামা সীতারামাইয়া। হ্যাঁ, তো পল্লবী সীতারামাইয়া নামটা জাস্ট আমি, তো যা হোক এই তিনজন ব্যক্তি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের যে আমাদের জেভিপি, জওহরলাল নেহরু, বল্লভ ভাই প্যাটেল, আর আমাদের পট্টাভি সীতারামাইয়া, তো কমিটি, পট্টাভি সীতারামাইয়া কমিটি, যেটা অ্যাপয়েন্টেড কত হয়, 1948 সালে হয়। ইনারাও কি করে, যেমন ওই ধর কমিশনটা ফেল্ড হলো, তারপরে কি হলো, আবার জেভিপি কমিটি তৈরি হলো, সেখানে তারা কি করে, রিজেক্টেড দ্য লিঙ্গুইস্টিক বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট। তারা লিঙ্গুইস্টিক বেসিসের ক্ষেত্রে সেটাকে আবার করে, সেক্ষেত্রে রিকমেন্ড করে যে সিকিউরিটি ইউনিটি, যে সিকিউরিটির ক্ষেত্রে যে একটা ইউনিটি আসবে, সেটা একটা ইকোনমিক প্রসপেরিটি অফ দ্য নেশন। এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে তারা কি করে, রিঅর্গানাইজেশন করে, যে আমরা এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি স্টেটগুলোকে আমরা ইউনাইট বা ভাগ করতে পারি। সেক্ষেত্রে কি হয়, পটি শ্রীরামুল্লু একজন যে সাউথের একজন বিশাল বড় নেতা ছিল, সে কি করে 56 দিনের একটা হাঙ্গার স্ট্রাইকে যায় এবং তার মারা যায়। সে বড় একটা প্রচন্ড অ্যাগিটেশন, প্রচন্ড সমস্যা, প্রচন্ড চলে আসে। সেক্ষেত্রে তখন কি হয়, আমাদের ফার্স্ট একটা স্টেট আমরা আত্মপ্রকাশ করি 1953-তে, অন্ধ্রপ্রদেশ। তোমরা যখন এমসিকিউ পড়বা, করবা, দেখবা অন্ধ্রপ্রদেশের এই স্টেট আমাদের 1953 ফার্স্ট স্টেট, যেটা আমাদের কি লিঙ্গুইস্টিক বেসিসে আমরা তৈরি করি। কেন? কারণ হচ্ছে পট্টি শ্রীরামুল্লু কি একজন লিডার ছিলেন, আইএনসি লিডার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, যিনি 56 দিনের হাঙ্গার স্ট্রাইকে মারা যান, এবং সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েট একটা কি করা হয়। এবং তারপরে যেটা হয়, সেক্ষেত্রে আবার কি হয়, আমাদের একটা রিসেন্ট, তারপরেই এটা যখন দেখলো যে এই সমস্যাটা তৈরি হতেই চলেছে, তখন আমাদের কি হয়, একটা ফজল আলী কমিশনকে কিন্তু আমাদের 1953-তে যে আমরা অন্ধ্রপ্রদেশকে করলাম, তারপরে কি একটা ফজল আলী কমিশনকে একটা আমরা নতুন কমিশন তৈরি করলাম, যার চেয়ারম্যান হচ্ছে ফজল আলী, মেম্বার হচ্ছে হৃদয়নাথ কানজু আর কে এম পানিক্কার। এই তিনজন কি করলো, ডিসেম্বরের এতে তাদের রিপোর্ট
এতে ফরমেশন হলো, আমাদের অন্ধ্রপ্রদেশ তৈরি হলো, তারপর ডিসেম্বর 1953 কি হলো, এই ফজল আলী কমিশন তৈরি হলো। তাহলে প্রথম ধর কমিশন, যেটা লিঙ্গুইস্টিক বেসিসকে এটা রিজেক্ট করে, এবং তারা কিসের জন্য কি করে, জিওগ্রাফিক্যাল কন্টিনিউটি, ফিনান্সিয়াল সেলফ রিলায়েন্স, এই চারটা কন্ডিশনস দেয়। তারপরে আরেকটা কি হলো, জেবিবি কমিটি তৈরি হলো, যেটা 1948 সালে, যেটা কি জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এন্ড পাট্টাভি সীতারামাইয়া তিনজন যে ছিলেন। এটা কত সালে অ্যাপয়েন্টেড হয়, 1948। ইনারাও লিঙ্গুইস্টিক বেসিসকে, যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হবে, এটাকে রিজেক্ট করেন। তার ক্ষেত্রে কি কি রিকমেন্ড করে ইনারা রিকমেন্ড করে সিকিউরিটি, ইউনিটি আর ইকোনমিক প্রসপেরিটি অফ দ্য ইন্ডিয়ান, এই দুটো কন্ডিশনকে যদি ম্যাচ করানো যায়। তারপর আমরা কি ঘটনা দেখলাম, 1949 সাবমিট করলো পট্টি শ্রীরামুল্লু, একজন যে আইএনসির বড় ছিলেন, তিনি কি করলেন, 56 দিন হাঙ্গার স্ট্রাইকে মারা গেলেন, এবং তার ফলে আমাদের নতুন একটা স্টেট পেলাম 1953-তে, অন্ধ্রপ্রদেশ, যেটা ফার্স্ট স্টেট অন দ্য বেসিস অফ লিঙ্গুইস্টিক। তারপরে কি হলো, আমাদের ডিসেম্বর মাসে দেখলাম কি 1953-তে ফজল আলী কমিশন তৈরি হলো, যার আরো চেয়ারম্যান ফজল আলী, আরো দুজন ছিল, হৃদয়নাথ কুঞ্জু আর কে এম পানিক্কার। তারা 1955 সালে কি করলো, তাদের রিপোর্ট সাবমিট করলো, এবং রিপোর্ট সাবমিট করার পর অ্যাকচুয়াল যে আমাদের শুরু হলো, কি রিকমেন্ড করলো, লিঙ্গুইস্টিক এন্ড কালচারাল, মানে ভাষাগত ভাবে হলেই হবে না, ভাষাগত এবং কালচারের দিক থেকে যদি আমাদের হোমোজিনিটি বা সমন্বয় থাকে, একই রকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা রাজ্যকে বানাতে পারি। আর একটা প্রিজার্ভেশন অফ ইউনিটি এন্ড সিকিউরিটি অফ দ্য নেশন, কি ইউনিটির প্রিজার্ভেশন এবং সিকিউরিটির, আমাদের সিকিউরিটি অফ নেশনস এর কন্ডিশনটাকে আমরা দেখলাম। তাহলে একটা কন্ডিশন লিঙ্গুইস্টিক এন্ড কালচারাল হোমোজেনিটি, প্রিজার্ভেশন অফ ইউনিটি এন্ড সিকিউরিটি অফ দ্য নেশনস, এটা একটা কন্ডিশন। আর ফিনান্সিয়াল, ইকোনমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশনস, তাহলে ফিনান্সিয়াল, ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন দিক থেকে মনে হতে পারে যে এই তিনটে এক্সিল করবে, তাহলে আমাদের এই কয়েকটা পার্টকে আমরা অ্যাড করে দিলে আমাদের এই তিনটা ফুলফিল করবে, যে ফিনান্সিয়াল, ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন তাকে ম্যাচ করবে। আরেকটা কি হতে পারে, যে মনে হলো যে এই জায়গাটাকে আরেকটু অ্যাড করলে কি হবে, যে লিঙ্গুইস্টিক এন্ড কালচারাল হোমোজেনিটি আছে, বা প্রিজার্ভেশন অফ ইউনিটি এন্ড সিকিউরিটি অফ দ্য নেশন, সেই কন্ডিশন যখন ম্যাচ করলে এই কয়েকটা এই ক্ষেত্রে আমাদের হতে পারে। এই যে রিকমেন্ডেশনটা দিল, সেই রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমাদের কি হলো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কি হলো, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পাস বাই দ্য পার্লামেন্ট। এই অ্যাক্টটার দ্বারা কিন্তু আমরা পরপর দেখবো অনেক স্টেট আমরা আস্তে আস্তে সব আমাদের এখান থেকে এসছে। সেটা কি, অ্যাজ এ রেজাল্ট স্টেট রিঅর্গানাইজেশনস অ্যাক্ট 1956 পাস বাই দ্য নাইট, ইট লেড দ্য ফরমেশন অফ 14 স্টেট এন্ড 6 ইউনিয়ন টেরিটরি অফ 1 নভেম্বর। তাহলে আমরা এই অ্যাক্টের ক্ষেত্রে দেখলাম কি, এই অ্যাক্টের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার আত্মপ্রকাশ করলো কি হবে, এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই তিনটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই তিনটার ক্ষেত্রে কি দেখলাম আমরা, এই যে হলো আমাদের ফজল আলী কমিশন যে রিপোর্ট সাবমিট করলো 1955-এ, তার দ্বারা কি হলো, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1950 পাস হলো পার্লামেন্টে, যার ক্ষেত্রে কি হলো, যেই অ্যাক্টের ক্ষেত্রে আমরা কি পেলাম, 14টা স্টেট পেলাম আর 6টা ইউনিয়ন টেরিটরি, আমরা কটা, 20টা, সেটা কি 1 নভেম্বর 1956 সাল থেকে আমরা লাগু হলো। কি, যে আমাদের নতুন যে ফরমেশন আসলো, ছোট কি আসলো, 14টা স্টেট এন্ড 6টা ইউনিয়ন টেরিটরি। তারপরে বলো, কোথায় কথা বলে নিচ্ছি। তাহলে আমরা কি দেখছি, যেখানে যে আমরা ওই যে আমরা পেলাম কত, 20টা আমরা স্টেট এই ডেটে পেলাম। তারপর আমরা কি পাচ্ছি, আমরা আস্তে আস্তে দেখবো এই বিভিন্ন টাইমে বিভিন্ন রকম, এগুলো তোমাদেরকে একটু পড়ে মুখস্থ করে দেবে, এখানে বোঝার কিছু নাই। এটা মহারাষ্ট্র এন্ড গুজরাট কি, এই আমাদের যে স্টেট রিঅর্গানাইজেশন করার পর আমাদের 1956 সালে আমরা কি পেলাম, 14টা 6টা। আর এখানে তারপরে আমরা আস্তে আস্তে দেখবো অনেক স্টেট আমাদের তৈরি হয়, যেমন 1960 সালে গিয়ে মহারাষ্ট্র আর গুজরাট কে ভাঙাভাঙি করে আমরা কি করি,
আলাদা করি, তাহলে মহারাষ্ট্র আর গুজরাটকে আমরা 1960 সালে আলাদা করি। বম্বে ডিভাইডেড ইন টু স্টেট, মহারাষ্ট্র আর গুজরাট। এটা কি মারাঠি আর গুজরাটি স্পিকিং, তাহলে মহারাষ্ট্রকে 1960 সালে হলো। আর এটা গেলে দাদরা নাগরা হাভেলিকে আমরা কি করলাম, পর্তুগিজের ছিল, সেটা আমরা অ্যাডেড করলাম ইন্ডিয়াতে কিসের, বাই 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এগুলোতে কি করলাম আমরা, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা আননি, আর এগুলোকে আমরা চেঞ্জ করে নিই। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে আমার একটা ঘটনা বলা হলো না, যে ঘটনাটা খুব প্রয়োজন ছিল বলার, যে আমরা যখনই এরকম খুঁজছিলাম, আমাদের একটা ফেমাস কেস আছে, যে এখন মানে ডিসকাস করলে অনেক টাইম লেগে যাবে। তো এই যে আমরা দেখলাম এটা, এই যে পর্তুগিজ, এটা তো অন্য দেশ ছিল, তাহলে আমরা নিলাম এক্ষেত্রে একটা কেস, আমরা বেরুবারি কেস আমরা পরে একদিন পড়ে নেব। তো এই ক্ষেত্রে কি হয়, যে আমাদের যেমন একটু বলে দিই, যে বেরুবারি বলে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা জায়গা ছিল, যেই জায়গাটা আমরা কি করি, আমরা বাংলাদেশকে তথাকথিত পাকিস্তানকে আমরা দিয়ে দিই, এবং সেই ক্ষেত্রে কি হয়, এটা দেওয়ার জন্য একটা কেস তৈরি হয়, একটা কেস ফাইল হয়, যে আমরা কি করে দিতে পারি, কারণ আমাদের তো আর্টিকেল বা কনস্টিটিউশন এটা প্রোভাইড করছে না, কারণ আমরা আমরা নিতে পারি, করতে পারি, সব বলা আছে, কিন্তু আমরা দিতে পারি এটা তো কোনো জায়গায় বলেনি, আমাদের কোন আর্টিকেলে কিন্তু বলেনি। তো সেক্ষেত্রে এটাকে নিয়ে আমরা আমাদের ইস্যুস তৈরি হয়, সেক্ষেত্রে একটা কেস হয়, বেরুবারি কেস, এবং সেই ক্ষেত্রে ওটাকে দেওয়ার জন্য আমরা কি করি, একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বানাই, ঠিক আছে। যেমন ওগুলো তো সিম্পল মেজরিটির ক্ষেত্রে হয়, আমরা আমরা পার্ট 1 এর ক্ষেত্রে কি দেখলাম, সব সিম্পল মেজরিটি, কিন্তু 368 এর ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, যেহেতু নর্মাল সিম্পল মেজরিটিতে হয়, তো যেহেতু আমরা দিতে পারি না, সেক্ষেত্রে যে একটা তৈরি হলো, আমরা কি করেছিলাম, ওই বেরুবারি জিনিসটাকে যে আমরা দিয়ে দিলাম, বেরিবেরি এরিয়াটাকে পাকিস্তানের হাতে, তার জন্য আমাদেরকে 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়, 9th, সেটার মাধ্যমে আমরা এটা করি। ঠিক ওই রকম আমরা এখানে দেখব, যে আমরা এই যে পর্তুগিজ কে এসছে, আমরা কি করি, 10 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1961 এর ক্ষেত্রে দাদরা নাগার হাভেলি এরিয়াটা পর্তুগিজদের এরিয়া ছিল, সেটা আমরা কি করি, আমাদের এরিয়াতে নিয়ে নিই। সেটা কত, গোয়া দমনদ্বীপ কত, 12 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পন্ডিচেরি মাহে কারিকাল ইয়ামান, এটা হচ্ছে 14 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগাল্যান্ড 1963 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর মাধ্যমে কি করি, আমরা নতুন নতুন রাজ্যর আমরা আত্মপ্রকাশ আমরা করেছি। এইভাবে তোমাদেরকে এটা দিয়ে দেবো, আমরা দেখব যে পুরো আমাদের এখন পর্যন্ত কি হয়, তেলেঙ্গানা পর্যন্ত যে আমাদের হয়েছিল 19 নম্বর, আমাদের 29th আমাদের হয়েছিল এই জায়গাটা, এই যে তেলেঙ্গানা, এটা 29 নম্বর আমাদের কি হয়েছিল, স্টেট হয়। কিন্তু এখন কি, যেহেতু জম্মু কাশ্মীর স্টেট নাই, জম্মু কাশ্মীর এখানে কি হয়, এন্ড 2 ইউনিয়ন টেরিটরিতে আমাদের চলে আসে, ভাগ হয়ে যায়, একটা লাদাখ আর একটা কাশ্মীর, জম্মু কাশ্মীর। সেক্ষেত্রে আমাদের যেহেতু 29টা ছিল, একটা কমে গেল, তাহলে 28টা হলো। আর আমাদের কি হলো, যেমন 7টা ছিল ইন্ডিয়ান টেরিটরি, সেটা কি দুটো বাড়লো, যে 9টা হয়ে গেল, তাহলে 29 কমে হলো 28, এখন প্রেজেন্ট আমাদের 28টা স্টেট, আর ইন্ডিয়ান টেরিটরি 7 আর 2 হলো 9, ঠিক আছে। আবার কিছুদিন পর কি হলো, আমাদের দমনদ্বীপ, দাদরা নাগার হাভেলি, এগুলোকে অ্যাড করে দিয়ে আমরা কি করলাম, এটা আমরা দুটো হয়ে গেল, ওকে, আমাদের হয়ে গেল এখন 8টা, তাহলে আমাদের একটা 8টা এখন স্টেট, ইউনিয়ন টেরিটরি, আর 28টা হচ্ছে স্টেট। আমরা দেখে নেব, ইউনাইটেড প্রভিন্সকে উত্তরপ্রদেশ নাম করা হয় 1950-এ, মাদ্রাজের নাম হয় তামিলনাড়ু 1969-এ, মাইসুরের নাম কর্ণাটকা হয় 1973-এ, উত্তরাঞ্চলের নাম উত্তরাখণ্ড হয় 2006, পন্ডিচেরি নাম পুডুচেরি হয় 1906, 2006, আর উড়িষ্যার নাম চেঞ্জ হয় উড়িষ্যা হয়, উড়িষ্যা হয়, সেটা হয় 2011 সালে। আমি এটাকে আমি এখন দিয়ে দেবো নেক্সট ক্লাসে। তাহলে এই আমার গেল আজকের ক্লাস, সবাই ভালো থাকবে।